সকালে ঘুমিয়ে আছি, এমন সময় ট্রাকের শব্দে ঘুমটা গেল ভেঙে। বুকের ভিতর ধকপক ধকপক করছে। এত জোরে কেউ হর্ন বাজায়, তাও বাড়ির সামনে এসে। আম্মুকে ডাক দিলাম। কি হয়েছে? ডাকিস কেন? এই সকালবেলা ট্রাকের শব্দ কেন? মাথা মোটা, এখন 11টা বাজে। সারা রাত শুধু মোবাইল টিপা আর দুপুর পর্যন্ত ঘুমানো। তোমার খালি এক ডায়লগ। আজ ছুটির দিন বলে এত ঘুমাচ্ছি। ছুটির দিন বলি সারাদিন ঘুমাতে হবে? যাই হোক, ট্রাক কেন এখানে? পাশে পাশে নতুন ভাড়াটি আসলো তাই। ও আচ্ছা, এই জন্যই। তাড়াতাড়ি ওঠ, নতুন ভাড়াটিয়া একটু কাজে হেল্প কর গিয়ে। আচ্ছা, চেষ্টা করি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে গেলাম। ট্রাকটা এখনো আনলোড চলছে। আমি গিয়ে নতুন ভাড়াটিয়াকে ডাক দিলাম। এই যে আঙ্কেল, এদিকে আসেন। কি হয়েছে বাবা? আমি পাশের বাসাতেই থাকি। আপনারা নতুন তো, আপনাদের কি কাজে হেল্প করব? করলে ভালো হতো, অনেক জিনিসপত্র নামাতে হবে। আচ্ছা আঙ্কেল, আমি হেল্প করছি। ঠিক আছে। তারপর পুরা 2 ঘন্টা কাজ চলমান। হাত পায়ের অবস্থা শেষ। শালার আঙ্কেলের যদি একটা মেয়ে থাকতো তাও ভালো লাগতো। তাও নাই মনে হয়। 10-12 বছরের একটা পিচ্চি ছেলে আছে। একটা মাইয়া থাকলে তাও এত কাজ করলাম, এটা শোধ উঠতো। আঙ্কেল আমার কাজে খুশি হয়ে কাজ চাপড়িয়ে একটু প্রশংসা করলো। আমি আর প্রশংসা বেশি খেতে পারি না, তাই চলে আসলাম। বিকেলে ছাদে বসে মোবাইল টিপছি আরামে। এমন সময় দেখি একটা মাইক্রো এসে থামলো। মাইক্রো থেকে একটা মেয়ে নামলো। আঙ্কেলকে দেখে বাবা বলে ডাক দিল। আমার হার্টবিট তখন এত জোরে চলছে যে বুঝতেই পারছি না। আমার তো আনন্দের শেষ নাই। মনের ভিতর তখন লুঙ্গি ড্যান্স বেজে উঠল। তাই একটা ড্যান্স দিয়ে দিলাম। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। এই যে মিস্টার, ছাদ থেকে পড়ে যাবেন, সাবধানে। আপনি আমার জন্য কত ভাবেন? আরে আপনার জন্য ভাবার কি আছে আজব? আপনি ট্রাউজার পরে লুঙ্গি ডান্স দিতে দিতে ছাদের পাশে চলে গেছেন, সেদিকে তো খেয়াল নাই, তাই বললাম। আপনি কত ভালো, আপনার মতো মেয়েই তো দরকার। আপনার কথা ঠিক বুঝলাম না। বুঝে লাগবে না। এনিওয়ে, আমি সাগর, অনার্স প্রথম বর্ষ। ও, আমি আরিয়া, মেডিকেল 3য় বর্ষ। সো আপু বইলা ডাকবা। মনের সব বাত্তি ধক কইরা নিভা গেল। শালার আঙ্কেল মেয়ে জন্ম দিছেন, আমার বয়সের দিতে পারেননি। বড় মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। তাও মুখের সামনে দিয়ে এমন সুন্দরী মাইয়া ঘুইরা বেড়াইতো না। কি পুরা কপাল আমার। এই যে ছোট, কোথায় হারিয়ে গেলে? না, কোথাও না। আপনি আমাকে ছোট বলবেন না, আমার ভালো লাগে না। 100 বার বলবো, কারণ তুমি তো আমার ছোটই। আম্মু ডাকছে তাই বদমাস মাইয়ার কাছ থেকে চলে আসলাম। আইসাই ছোট ছোট লাগাই দিছে। পরের দিন সকালে কলেজে যাব বলে বের হয়েছি। কলেজ কাছে হওয়ায় সাইকেল নিয়ে যাই। রাস্তায় বের হয়েছি আর দেখি বদমাস মাইয়া ডাকছে। এই যে ছোট, কলেজে যাচ্ছ নাকি? মনে হয় কইসে একটা চট দিয়ে আসি, কিন্তু তাও পারবো না, তাই মনের রাগ মনের ভিতরেই রেখে দিলাম। জি। আমাকে একটু ড্রপ করে দাও তো। আপনার মাইক্রো থাকতে আমার সাইকেলে কেন ড্রপ দিবেন? তুমি ছোট মানুষ, চুপচাপ থাকবা, যা বলছি তাই করো। আমি কিছু বলার আগেই সাইকেলে চেপে বসেছে, তাই আর কিছু করার নাই, যেতেই হবে এখন। আরে এত ধীরে চালাও কেন? আমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চালাও। পড়ে যাবেন তো তাহলে। তোমার না বলছি তুমি ছোট মানুষ, কথা কম বলবা, যা বলছি তাই করো। আমিও দিছি হাওয়াই বেগের টান মনের রাগে। ম্যাডাম দেখি আমাকে এবার শক্ত করে ধরেছে। আমি সাইকেল অনেক জোরে চালাচ্ছিলাম আর আরিয়া আমাকে শক্ত করে ধরে আছে। এলাকার লোকগুলো সবাই আমার দিকে হা করে চেয়ে আছে। সবাই ভাবছে যে ছেলে রাস্তায় মেয়েদের সাথে কথাও বলে না, সে আজ একটা মেয়েকে সাইকেলে নিয়ে চালাচ্ছে। আমার কেমন লজ্জা লাগছিল, কিন্তু কিছু করতে পারছি না। সবচেয়ে অবাক বেশি হয়েছে এলাকার বখাটে ছেলেরা। তারা যেভাবে হা করে আছে, মনে হচ্ছে নিজে নিজেই ওদের মুখের ভিতর ঢুকে যায়। আমার কলেজের কিছু আগে আরিয়াকে সাইকেল থেকে নামিয়ে দিলাম। এই পিচ্চি, এখানে নামলে কেন? আপু, আপনাকে নিয়ে আরেকটু গেলে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। আসছে আমার লজ্জাবতী রে। হুম,
এবার আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমারটা। যাও যাও, আর লজ্জা পেতে হবে না। এবার যান। সাগর, আবার কি হলো? তোমার কলেজ শেষ হবে কখন? আপনাকে বলবো কেন? না একসাথে যাব তাই। একসাথে যেতে পারবো না। আমি আমার মতো চলে যাব, আপনি আপনার মতো যাবেন। আমি এখানকার কিছুই ভালোভাবে চিনি না, আর শুনছি ওখানকার বখাটেরা খুব খারাপ। আমার ভয় করে। বুড়ি মাইয়ার আবার ভয়? এই পিচ্চি, কথা কম, যা বলছি তাই। আমি 3টার সময় এখানে অপেক্ষা করব। জানতো আমি পারবো না বলেই সাইকেল নিয়ে দৌড় দিছি। আর কিছুক্ষণ থাকলে কারো চোখে পড়ে যেতে পারে। কলেজে গিয়ে ক্লাস করলাম, বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে করতে 3টা 30 বেজে গেছে। তাই দেরি না করে সবার থেকে বিদায় নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় আসার পথে একটা তেঁতুলের আচারের প্যাকেট নিলাম। আমার খেতে ভালোই লাগে। সাইকেলে চড়ে প্যাডেল করছি, নড়ছে না। কি ব্যাপার, আমার হেলিকপ্টার তো 5জনকে নিলেও এমন আটকায় না, আজ এমন করছে কেন? সাইকেলটা চেক করতে নিচে নেমে দেখি আরিয়া পিছনে দাঁড়িয়ে, আরও সাইকেলের চাকার নিচে ইট দিয়েছে। কি ব্যাপার সাগর সাহেব, চোরের মতো পালাচ্ছেন কেন? আমি চোর হতে যাব কেন? জানেন আমার কত সাহস? তাই নাকি? তা শুনি কত সাহস। আমি রাত 10টা পর্যন্ত এখান থেকে একা একা বাসায় যেতে পারবো। ওরে বাবা রে, আপনি অনেক সাহসী দেখছি। সব মেয়েরাই এই কথা বলে। পিচ্চি পোলার ঢং দেখো, একা একা বাসায় পালাচ্ছে আর বলে খুব সাহস। আমি মেয়েদের সাথে রাস্তায় চলি না তাই। আসছে সাধু বাবা, এখন চলো পিচ্চি। বলেই সাইকেলে চেপে বসলো। সাইকেল চালাচ্ছি এমন সময় আরিয়া বলে, তোমার হাতে কি? তেঁতুলের আচার। আমার খুব পছন্দ তেঁতুলের আচার। বলেই আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল। আপনি এটা নিলেন কেন? আমার যেটা পছন্দ হয় আমি সেটা নিয়ে নেই। হুম। কথা কম, সাইকেল ভালো করে চালাও। বাসায় আসলাম আর ভাবছি, এত বড়লোক মাইয়া তার মাইক্রো রেখে আমার সাইকেলের পিছনে পড়লো কেন? কিছুই মাথায় ঢুকছে না। অযথা চিন্তা করে লাভ নাই, কার মাথায় কি আছে কে জানে। রাতে আমার আকাশ দেখতে খুব ভালো লাগে, তাই রাতের খাবার খেয়ে ছাদে গেলাম। আকাশের তারা দেখছি। হঠাৎ দেখি আরিয়াদের বাসার ছাদে আগুন জ্বলছে। আমি তো ভয় পেয়ে গেছি, আবার আগুন নিভে গেল। আমি বাঁচলাম। আজ আর ছাদে থাকা ঠিক হবে না বলে ছাদ থেকে নামতে যাব, এমন সময় দেখি ছাদের দরজার কাছে সাদা কাপড় পরে কে যেন দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে ওখানে? কোনো উত্তর দিল না। কেমন বিশ্রী হাসি হাসছে আর আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ আরিয়াদের ছাদে আবার আগুন জ্বলে উঠল। আগুনের আলোতে দেখি সাদা কাপড় পরে আমার দিকে এগিয়ে আসছে, আর তার হাত আর তার পা যেখানে দিচ্ছে সেখানে রক্তের ছাপ পড়ছে। ভয়ে আমার জান বুক থেকে হাতে চলে এসেছে। আমি ভয়ে থরথর করে কাঁপছি। কাছে চলে এসেছে ভূতটা। ভয়ে আমি কথা বলতে পারছি না। বিশ্রী হাসি হাসছে আর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি শুধু একবার মা বলে চিৎকার দিছি, আর কিছু মনে নাই। যখন চোখ মেললাম দেখি আরিয়া পাশে বসে আছে। আরিয়ার চোখ কেমন ফোলা ফোলা, এমনিতেই চিকনি চামেলি, মনে হচ্ছে আরো চিকন হয়ে গেছে। আমার চোখ খোলাতে আরিয়া সবাইকে ডাকলো আর আরিয়া চলে গেল। কি ব্যাপার, চলে গেল কেন? আমি কি মরে গেছি নাকি? ও আমার কথা শুনতে পাচ্ছ? কি বাজে বকছিস? শুনতে পাবো না কেন? আমি সত্যি বেঁচে আছি তো? তোর মাথা মনে হয় গেছে। ভূতে আমাকে খেয়ে ফেলেনি? ভূত? কিসের ভূত? কোনো ভূত নাই। ওই সাজে আরিয়া তোর কাছে গেছিল। কি এত বড় সাহস আমাকে ভয় দেখায়? আরিয়াকে খুঁজছি, পাইলে আজ খবর আছে। সিনিয়র ফিনিয়র দেখব না। আমি বিছানা থেকে উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরটা কেমন দুর্বল অনুভব করলাম, তাই আর বিছানা থেকে না উঠে শুয়ে থাকলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। বুঝতে পারিনি আম্মুর ডাকে ঘুম ভাঙলো। সাগর, এই সাগর, আর কত ঘুমাবি? এবার উঠ। মা ঝামেলা করো না, ঘুমাতে দাও। পুরো দিন ঘুমিয়েছিস, আর কত ঘুমাবি? এবার উঠ। আচ্ছা উঠছি। শোন, আবার কি হলো? ঘুম থেকে উঠে আরিয়ার কাছে যাবি।
ওকে তো কাছে পেলে। চুপ কর, মেয়েটা সকাল থেকে এখনো খায়নি। খাইনি কেন? আমি কি জানি, তুই যা ওর থেকেই শোন গিয়ে। আচ্ছা, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আরিয়ার বাড়ির দিকে গেলাম। ওর বাসায় যেতে আরিয়ার ছোট ভাই। আরে সাগর ভাইয়া, কেমন আছেন এখন? আমি তো ভালোই আছি, তোমার কি খবর? আমার খবর ভালো, আপুর খবর খারাপ। তোমার আপুর কি হয়েছে? কাল রাতে আপনার ভয় দেখানোর পর থেকে এখন পর্যন্ত খায়নি, শুধু কান্না করছে। তোমার আপু কোথায়? আপুর রুমে। আমি আরিয়ার রুমের দিকে গেলাম। রুমে ঢুকে দেখি পুরা ঘর এলোমেলো, আর আরিয়া জানালার ধারে বসে আছে। আমি আরিয়ার কাঁধে হাত রাখতে চমকে উঠে পিছনে তাকাই। আরিয়া, সিনিয়র আপু আপনি বলে কাল থেকে খাননি, কোনো কথা নাই, কান্না শুরু। আবার কি হলো? এখন আবার কান্না করছেন কেন? আমার জন্যই তোমার আজ এমন হলো। আমি বুঝতে পারিনি তুমি এত ভীতু। ওই আমাকে ভীত বলবেন না, আমি মেলা সাহসী। ওরে আমার সাহসী রে, যে ভয়ে জ্ঞান হারায়। বলেই হাসতে লেগেছে আরিয়া। আমি তার হাসিটা এক ধ্যানে দেখছি। ওর হাসিটা অনেক সুন্দর, আর কান্না মিশ্রিত হাসিটা আরো বেশি সুন্দর। যে কোনো ছেলের হৃদস্পন্দন থমকে যাবে। ভাবনার দেশে তার পৃথিবী জয় করা হয়ে যাবে কয়েক সেকেন্ডে। ওই হ্যালো, এক ধ্যানে তাকিয়ে কি ভাবছো? হকচকিয়ে কিছু না, আপনার হাসিটা অনেক সুন্দর। কেন আমি সুন্দর না? না, আপনি পেতনির মতো দেখতে বলেই দৌড় দিলাম। আরিয়া আমার পিছে পিছে দৌড়াতে লাগলো আমাকে ধরতেই, কিন্তু আমাকে ধরা এত সহজ নয়। আমি দৌড়ে বাড়ি চলে এসেছি। রুমে ঢুকে হাঁপ নিচ্ছি, এমন সময় আম্মুর ডাক। সাগরের দিকে আয়। আম্মু? আম্মুর আবার কি হলো? আম্মুর কাছে গিয়ে দেখে আরিয়া আম্মুর কাছে। তুই আরিয়াকে কি বলেছিস? কই কিছু বলিনি তো। মিথ্যা বলছে আন্টি। আমি মিথ্যা বলি না। তুই চুপ কর, সত্যবাদী উঠে আসছে। মা, একটা মেয়ের সামনে এভাবে বললে ইজ্জত থাকবে আমার? ওরে আমার ইজ্জত দাদা রে। হুম। আন্টি আমার খুব ক্ষুধা লাগছে, খেতে দিন। আচ্ছা মা, তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। বলে আম্মু খাবার আনতে গেছে। তোমার আজ খবর আছে সাগর সাহেব, কি খবর? সময় হলেই দেখতে পাবে। আম্মু খবর নিয়ে চলে এসেছে। এই নাও মা তোমার খাবার। আন্টি সাগর আমাকে পেতনি বলছে, চিকনা চামিলি বলেছে, আর বলেছে ঝড়ে নাকি আমি উড়ে যাব, তাই শাস্তি হিসাবে এখন ও আমাকে খাইয়ে দিবে। আহ, শখ কত, বললেই হলো। না হলে আমি আজও খাবো না কিন্তু। সাগর, তুই আরিয়াকে খাইয়ে দে, মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। পারবো না। তাহলে আজ থেকে তোর খাবার বন্ধ। এটা কেমন বিচার মা? হ্যাঁ, যদি কথা না শুনিস তাহলে খাওয়া বন্ধ। ঠিক আছে, দিচ্ছি। আমি আরিয়াকে খাওয়াই দিচ্ছি, আর ও চেয়ারে বসে 32 পাটি দাঁত বের করে হাসছে আর খাচ্ছে। আমার তো গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে তুলে এক আছাড় দেই, কিন্তু কিছু বলতে পারছি না। কিছু বললে আমার খাবার বন্ধ হয়ে যাবে। হুম, হাতে কামড় দিলে কেন? ইচ্ছে করে দিছি নাকি এমনিতেই লেগে গেছে? আপনি ইচ্ছা করে দিছেন। ইচ্ছে করে দিলে তুমি কি করবে শুনি? আর খাওয়াই দিব না। আন্টি। আম্মুকে ডাকতে হবে না, আমি খাওয়াই দিচ্ছি। গুড বয়। খাওয়া শেষ করে আম্মুর সাথে কি আজেবাজে কথা বলে বাসায় যাচ্ছে, আর যাওয়ার সময় বলে গেল, ছোট, এটা মাত্র শুরু, বহুত কুছ বাকি হ্যায়। বলে মুখ দিয়ে ভেঙচি কেটে চলে গেল। আমি আমার রুমে চলে এলাম। মেয়েটা আমার ইজ্জত পাংচার করে দিল। শেষমেশ আমি একটা মেয়েকে খাওয়াই দিলাম। না, এটা হয় না। এর প্রতিশোধ আমি নিবই নিব। দেখে নেব আমি আরিয়াকে। আমাকে চিনে না আমি কি জিনিস। একবার খালি সুযোগ আসুক। আমি কথাগুলো ভাবছি, আর আম্মুর ডাক। সাগর এদিকে আয়। কি হয়েছে মা? আজ কলেজ যাবি না? দেখছো না আমি কত অসুস্থ, তাহলে কি করে যাব? খালি বাহানা খোঁজা তোর, একটা বাহানা পেলেই হলো, তাহলে কলেজ অফ। সত্যি বলছি তো, আজ আর যাবো না, কাল থেকে যাব। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর। কি কাজ? আরিয়া গাড়িতে সমস্যা হয়েছে, ওকে কলেজে নামিয়ে দিয়ে আয়। আমি কি জন্য ওকে নিয়ে যাব? এলাকাতে অনেক বখাটে আছে জানিস তো,
মেয়েটা একা যেতে ভয় করছে। তো আমি কি করব? তুই নিয়ে যাবি? আমি পারবো না বলেই ঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখি আরিয়া দরজার কাছে দাঁড়িয়েছিল, সেখান থেকে চলে গেল। আজকে আমি ঠিক প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমার সাথে মাস্তানি? আজকে যাও বাবা, দেখো রাস্তা কি জিনিস। রুমে এসে ঘুমিয়ে পড়ি। বিকেলের দিকে পাড়ায় খেলতে বের হয়েছি। অনেক দিন পরে আবার খেলাধুলা করব। বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আম্মুর ফোন পেয়ে বাসায় গেলাম, কি একটা জরুরি দরকার আছে বলল। বাসায় এসে দেখি আমার বাড়িতে নতুন আঙ্কেল আন্টি, তার ছোট ছেলে মানে আরিয়ার বাবা মা আর ভাই। কি হয়েছে আম্মু? এক চর, তা 1996 সালে বাংলাদেশে যত জোরে ঝড় হয়েছিল তার থেকে দ্বিগুণ জোরে। মনে হচ্ছে গালটা অবশ হয়ে গেছে। বলবে তো কি হয়েছে, না বলেই মারতে শুরু করলে। তোকে কত করে বললাম মেয়েটাকে তার কলেজে নিয়ে যা। সময় ভালো না, মেয়েটা নতুন কিছু চেনে না, এখনো বাড়িতে আসেনি। বন্ধুদের সাথে হয়তো আড্ডা দিচ্ছে, একটু পরে হয়তো চলে আসবে। ওর আজকে দুপুরেই চলে আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আর একটু দেখেন, চলে আসবে। বিকেল থেকে ফোন সুইচ অফ বলছে। তুমি একটু যাও না বাবা। আচ্ছা আন্টি, আমি দেখছি। বাড়ি থেকে বের হয়ে কয়েকজন বন্ধুকে ফোন দিলাম, তাদের সবকিছু খুলে বললাম। ওরাও আমার সাথে যেতে রাজি হলো। আরিয়ার বন্ধু বান্ধবদের বাসার ঠিকানা জোগাড় করে তাদের বাসায় গেলাম। কারো বাসায় নেই। বাসায় ফোন করলাম, কিন্তু এখনো আসেনি মেয়েটা। রাত 9টা বাজে। এখন একটু চিন্তা হতে লাগলো, যদি আমি আসতাম তাহলে এমন হতো না। আরিয়া যেসব রেস্টুরেন্টে যায় তা তার বন্ধুদের থেকে শুনে সেখানেও খোঁজ করলাম, কোথাও নেই আরিয়া। রাত 10টা বেজে গেছে। পাগলের মতো শহরের অলিগলি খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। কোথায় গেল কিছু বুঝতে পারছি না। মাথা তো কেমন ভারী হয়ে আসছে। আমার দোষ, আমার কথাগুলো আরিয়া শুনে ফেলেছিল। আর তখন একাই কলেজে যাই। আমি কেন এমনটা করলাম? আমি যদি এমনটা না করতাম তাহলে এসব কিছুই হতো না। শহরের সব জায়গায় খোঁজা শেষ। কি করব আমি এখন? বাসায় যেতে পারছি না। সবাই আমার অপেক্ষাতেই আছে। আমার মাথাটা ঠিকভাবে কাজ করছে না। আমি জীবনে এত চিন্তিত হইনি আর যতটুকু হয়েছি। হৃদস্পন্দন শতগুণ বেড়ে গেছে। দোস্ত, সব জায়গাতে খুঁজলাম, কোথাও পেলাম না। এখন কি করব? আমি নিজেও জানি না। চল পুলিশের কাছে কমপ্লেন করে বাসায় যাই। আজকে আমি বাসায় যেতে পারবো না। আমার জন্য সব হয়েছে, আমি দায়ী বলে মাটিতে বসে পড়লাম। এভাবে ভেঙে পড়িস না, দেখিস আমরা আরিয়াকে ঠিকই খুঁজে পাবো। আমার চোখ দিয়ে তখন টুপ টুপ করে পানি পড়ছে। নিজেকে কেমন ঘৃণা হচ্ছে, কেন আমি এলাম না। শান্ত হ দোস্ত। হৃদয় শাকিল পুলিশের কাছে যাক, আর আমি আর তুই টিপু ভাইয়ের কাছে যাই। টিপুর কাছে কেন? কোথাও তো খুঁজে পেলাম না। যদি আরিয়া কিডন্যাপ হয় তাহলে টিপু ভাইয়ের কাছে জানতে পারবো। এই শহরে যত কিডন্যাপ হয় সব তার জানা থাকে। ঠিক আছে চলো। ওরা দুজন পুলিশের কাছে গেল আর আমরা টিপু ভাইয়ের কাছে যাচ্ছিলাম। রাস্তায় বাইকের তেল ফুরিয়ে যায়, তেল ভরতে পাম্পে যাই, তারপর তেল ভরি, তারপর টিপুর কাছে যাই। এত রাতে দেখা করতে চাচ্ছিল না, তাও অনেক বলে কয়ে দেখা করলাম। টিপু ভাইকে সব খুলে বললাম। তারপর টিপু ভাই ওর লোকদের কাছে ফোন করলো। তারপর বলল, আমার লোকেরা আজকে কোনো মেয়েকে তুলেনি। তাহলে উপায়? শহরে একটা নতুন গ্যাং এসেছে যারা ডাক্তারি পড়া মেয়েদের কিডন্যাপ করে, তাদের আফ্রিকাতে পার করে দিচ্ছে, আর এদেরকে দিয়ে চিকিৎসার কাজ করানো হয়। আর আমার লোকেরা বলল তারা আজ 3টা মেয়েকে তুলেছে। এখন তাদের মধ্যে থাকলেও থাকতে পারে। আমার পায়ের নিচের মাটি মনে হচ্ছে সরে যাচ্ছে। আমার বাকশক্তি, ভাবনা শক্তি কিছু কাজ করছে না, লড়তে পারছি না। তোমরা দেরি না করে বেরিয়ে পড়ো, তোমাদের হাতে আজকের রাতটাই আছে। আজ রাতে মনে হয় না তারা শহর ছেড়ে বের হবে, তাই যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। আমরা টিপু ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছি। কোনো কথা বলতে পারছি না। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। পাশে একটা ছোট দোকান আছে। এক কাপ চা খাচ্ছি আর ভাবছি কোথায় যাব আর কি করব। কিছু মাথায় আসছে না। হাতে সময় 1 রাত।
হঠাৎ একটা মাইক্রো এসে থামলো, তারাও চা খাচ্ছে। তাদের একটা কথায় আমার ধ্যান ভেঙে গেল। তাদের মধ্যে এমন ছিল, ভাই, মালতিনটা কিন্তু দেখতে হেভি। ঠিক কইছস, মেলা মাল পাওয়া যাবে। ভাই, আমার না ওই চিকন করে মেয়েটাকে হেভি লাগছে। তো কি হয়েছে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজ রাতে আচ্ছা ঠিক আছে, রাতে তোর ওইটা। আপনার পায়ে ধুলো দিন উস্তাদ। তাদের কথা এমন ছিল। তাদের চা খাওয়া শেষে চলে যাচ্ছিল। আমার কেমন লাগলো। টিপু ভাই বলল 3টা মেয়েকে তুলেছে, এরা বলছে 3টা চিকন মেয়েকে পছন্দ। রাতে সে তার হিসাব মিলে গেছে, আরিয়াও চিকন। এরাই ওই কিডন্যাপার। আরিয়ার কিছু করার আগে তাকে উদ্ধার করতে হবে। তবে আমরা দুজন তাদের মাইক্রোকে ফলো করেছি। আমরা দুজন মিলে বাইক নিয়ে তাদের মাইক্রোটাকে ফলো করছি। তারা একটা নির্জন এলাকায় একটা বাড়ির সামনে এসে থামলো। আমরাও নির্দিষ্ট দূরত্বে বাইক রেখে ওই বাড়িটির দিকে যাচ্ছি। তারা বাড়িটার মাঝে প্রবেশ করে। আমরা দুজন দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়িটা অনেক পুরাতন হবে, এখনো নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে। লোক দুইটা বাড়ির মধ্যে প্রবেশ করলে আমরাও চুপি চুপি তাদের পিছে পিছে বাড়িতে প্রবেশ করি। শুনশান নীরবতা, একদম ভূতরে বাড়ির মতো। তবে এদের জন্য এমন বাড়ি পারফেক্ট, লোকজন নাই। অনেকে ভূতের বাড়ি ভেবে এই বাড়ির মধ্যে প্রবেশই করবে না। লোক দুইটা একটা রুমে প্রবেশ করে, আর তখন মেয়ের আত্মচিৎকার পাই। আমার তো তখন রক্ত মাথা থেকে পা পর্যন্ত 1 সেকেন্ড 1000 বার যাতায়াত করছে। আজকে এই দুইটা আমার হাতে মরবে বলে আশেপাশে তাকাতে দেখি একটা রড পড়ে আছে। রডটা নিলাম। আমার বন্ধু নিল একটা আরেকটা রড। লোক দুইটা যে রুমে প্রবেশ করেছে ওই রুমে প্রবেশ করতেই চোখ বুজে নিয়েছি। একটা মেয়ের ওপর দুইটা মানুষের তাদের পৈশাচিক আনন্দ করছে। পুরো অলঙ্গ অবস্থায় একটা মেয়ে, আর বাকি দুটো একপাশে বাঁধা আছে। কিন্তু এদের মধ্যে আরিয়া নেই। লোক দুইটা আমাদের দুইজনকে দেখে অনেকটা ভয় পেয়ে গেছে। আমার মাথায় তখন রক্ত চড়ে গেছে, তাই কিছু না ভেবে রড দিয়ে লোক দুটোকে ইচ্ছে মতো পিটাতে শুরু করছি। আরেকটু হলে তাদের মেরেই ফেলতাম। আমার বন্ধু আমাকে থামায়। আমি উলঙ্গ মেয়েকে তার কাপড় দিলাম, সে তা পরে নিল। মেয়ে 3টা আতঙ্কে আছে বলে কথা বলতে পারছে না। আমি লোক দুটোকে এক জায়গায় বসিয়ে বললাম, তোরা এই মেয়ে 3টাকে কোথায় পেলি? আজকে এদের কিডন্যাপ করেছি। কেন করেছিস? বলে দিলাম আর একটা বাড়ি। আমাদের এই কাজ করতে বাধ্য করা হয়। বাধ্য করা হয় মানে সবকিছু খুলে বল। বলে আরেকটা বাড়ি দিয়েছি। এত মারলে বলবো কি করে? তাড়াতাড়ি বল, আবার দিলাম নয়তো। মাথাটা খারাপ হয়ে আছে, তাড়াতাড়ি বল। আমাদের শহরে নতুন গ্যাং এসেছে। তারা ডাক্তার পড়ুয়া মেয়েদেরকে কিডন্যাপ করে আফ্রিকায় পাচার করে দেয়। কিন্তু তাদের লোক নাই এ শহরে, আর টিপুর কারণে কেউ তাদের সাথে কাজ করতে চায় না। তাই আমাদের পরিবারের প্রতি হুমকি দিয়ে এই কাজ করায়। তোদের জোর করে এই কাজ করানো হয়? তাহলে এই বাচ্চাটার সাথে এখন কি করতে যাচ্ছিলি? নেশা তো করে ফেলেছি, আর হবে না। আমরা এই কাজ ছেড়ে দেব, মাফ করে দেন। তোরা এই 3জন বাদে আর কাউকে কিডন্যাপ করিসনি? না, এই শহরে শুধু আমরাই কাজ করি এই গ্রুপে। আর আজ দিনে এই 3টে বেশি আর কাউকে কিডন্যাপ করিনি। এদের কাছে তাহলে আরিয়া নেই। এদের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যাবে না। তাই পুলিশকে ফোন করে তাদের পুলিশের কাছে দিয়ে মেয়ে 3টাকে একটা হসপিটালে নিয়ে গেলাম। রাত তখন 2টা। মেয়ে 3টাকে হাসপাতালে ভর্তি করে তাদের জন্য ওষুধের ব্যবস্থা করছি। একজন অনেক ভয় পেয়েছে, একদম নির্বাক হয়ে আছে, আর পাগলের মতো আচরণ করছে। আরিয়াকে যদি এই গ্যাং না কিডন্যাপ করে তাহলে আরিয়া কোথায়, কি করছে এখন, কেমন আছে এখন, এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি কখন পড়ছে বুঝতে পারিনি। মেয়ে 3টার ওষুধের ব্যবস্থা করে তাদের হাসপাতালে রেখে বেরিয়ে পড়লাম। আমার হাত পায়ে শক্তি পাচ্ছি না। নির্বাকের মতো এদিক সেদিক আরিয়াকে খুঁজে বেড়াচ্ছি। আরিয়াকে কোথায় পাবো জানি না, কি অবস্থায় পাবো জানি না, পাবো কি না তাও জানি না। কোনো প্রশ্নের গোলকধাঁধায় ফেসে গেছি যার উত্তর শুধু না। কোথায় খুঁজবো ভেবে পাচ্ছি না, শুধু খুঁজেই যাচ্ছি। পৃথিবী মানুষের সামনে এমন কিছু সময় আসে যখন তার অতীতের সব কথা মনে পড়ে যায়। তখন ভাবে এই কাজটা এইভাবে করা ঠিক হয়নি, ওইভাবে করা ঠিক ছিল। কিন্তু তখন ভাবনাটা সত্যি করা সম্ভব না, কারণ তা অতীত। কিছু অতীত সময় থমকে দাঁড়ায় যখন মানুষের জীবন থেকে কিছু মূল্যবান জিনিস হারিয়ে যায়। ছন্ন ছাড়া মিস উল্লামাদের
ছন্নছাড়া উন্মাদের মতো সেই অতীতে যেতে চায়, কিন্তু তার প্রকৃতিতে নেই। আমি এখন একজন উন্মাদের চেয়ে কম কিছু নয়। কারো কথা এখন শুনতে মন চাচ্ছে না। চারিদিক ছুটে বেড়াচ্ছি, কোথায় গেলে আরিয়াকে পাবো। পুরো শহরের অলিগলির গুগল হয়ে গেছি এক রাতে, কোনো জায়গা বাদ দেয়নি। এমন পরিস্থিতি মানুষের জীবনে যখন আসে, তার বাকশক্তি, চিন্তাধারা সবকিছু লোপ পায়। তার মাথায় শুধু একটা কথাই বারবার রিপিট করে, এই জিনিসটা কোথায় পাবো। আমার চোখে আরিয়ার চেহারা, মাথায় আরিয়ার কথা। পিচ্ছি, আমাকে লিফটটা দাও, তোমার সাইকেল। এসব ভাবছি আর বাইক চালাচ্ছি, রাস্তা ফাঁকা। একটা খোলা মাঠ এসে থামলাম। আমি আমার বন্ধুকে বললাম, তুই বাইক নিয়ে বাসায় যা। কেন, তুই যাবি না? না, যাব না। আরিয়াকে খুঁজতে হবে আমাকে, তুই যা। দেখ সাগর, পুরো রাত খুঁজেছি, রাতে খাবারও খাস নাই। তুই এবার বাড়ি চল, কাল আমরা সবাই মিলে আবার খুঁজবো। আরিয়াকে না পাওয়া পর্যন্ত আমি ওই বাড়িতে যাব না, তুই যা। তুই চল তো। আমার তখন কারো কেয়ার ভালো লাগছিল না। আমার চোখে না ঘুমানো টেনশনের চেহারা পুরো রক্তবর্ণ। আমি ওই চোখ নিয়ে আমার বন্ধুর দিকে তাকালাম আর বললাম, তুই আমাকে জোর করতে আসিস না। আমার মধ্যে মানুষের মন নাই এখন। তোকে যা বলেছি তাই কর, না হলে তোরও পিটাই শুরু করব। আমার বন্ধু হয়তো ভয় পেয়েছিল, আবার নাও পেতে পারে, জানি না। সে কিছু না বলে বাইক নিয়ে গেল। আমি তখন এটা খোলা মাঠের মাঝে দাঁড়িয়ে, চারিদিকে আজানের প্রতিধ্বনি। আমার চিন্তাধারায় যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর ছিল না। মানুষ জীবনে মৃত্যুর সামনে আর এমন পরিস্থিতিতে যে কোনো কিছু করে ফেলতে পারে। এই সময়টাতে মানুষ পুরো জীবন মনে পড়ে যায়। কিছু মুহূর্ত চোখের সামনে বাস্তব হচ্ছে বলে মনে হয়। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। আরিয়ার নিখোঁজের পিছে আমি দায়ী। তাকে কোথায় খুঁজবো? আমি কি বাসায় যাব? তাদের বলতে পারবো আমি আরিয়াকে পাইনি? আমি একজন নিকর্মা, যার কারণে মেয়েটা নিখোঁজ। আমার চোখের সামনে গোলকধাঁধা ঘুরপাক খাচ্ছে, যার প্রত্যেকটার উত্তর না। রাতে চিন্তা, টেনশনে কান্নাটা হারিয়ে গেছিল, কিন্তু এখন চোখ দিয়ে অঝোর ধারায় বন্যা বইতে শুরু করেছে। আমার কোনো চিন্তা কাজ করছে না। আরিয়া কোথায় তুমি? গগন ফাটাতো চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করে। আমি মাটিতে বসে পড়ে চিৎকার করে বলছি, আরিয়া, সব দোষ আমার। আমি যদি তোমার সাথে যেতাম তাহলে এমনটা হতো না। কেন আমি তোমার উপর রাগ করলাম, আর কেন তোমার সাথে গেলাম না? আমার নিজের প্রতি তখন ঘৃণা হচ্ছে। হঠাৎ চোখটা বন্ধ হয়ে যায়। সারা রাত ঘুম নাই, কখন চোখটা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। মাটিতে পড়ে গেলাম, এতটুকুই মনে আছে। কারোর ডাকে আমি চোখ মেলে তাকালাম। এই যে, আপনি এই মাঠের মধ্যে শুয়ে আছেন কেন? আমি তার কথাতে উঠে বসলাম। আমাকে যে ডাকছে তার বয়স 10-12 বছর হবে মনে হয়। তোমার নাম কি বাবু? অনিক। আপনি এখানে এভাবে শুয়ে আছেন কেন? এমনিতেই। কারোর সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছেন? না তো, কেন? না, এমনিতেই। তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, আমার মাও বলে। আচ্ছা, তাই? হ্যাঁ। ছেলেটার সাথে কথা বলতে আমার বন্ধু বাইক নিয়ে হাজির, আমাকে নিতে এসেছে। ছেলেটার কথাতে জাদু আছে। তার সাথে যখন কথা বলছিলাম তখন মনের সব ব্যথা হারিয়ে গেছিল, কিন্তু যখন আমার বন্ধু আসলো তখন আবার পুরাতন কথা মনে পড়ে গেল। আমার মাথাতে তখন আবার চিনচিনে ব্যথা শুরু হলো। আমি বন্ধুর বাইকে করে আরিয়াকে খুঁজতে বের হলাম। পুরা সকাল আবার খুঁজলাম, কোথাও পেলাম না। হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। বন্ধুর সাথে বাড়ির পথে ফিরতে লাগলাম। বাড়িতে ফিরে মাথা নিচু করে ঢুকলাম, দেখি মা বাবা, আরিয়ার বাবা মাও বসে আছে। তারা আমাকে দেখে কেমন চমকে ওঠার মতো আমার কাছে চলে এলো। তোর কিছু হয়নি তো বাবা? মায়ের কথাতে দে দিলাম। আমার কিছু হয়নি, কিন্তু আরিয়াকে পাইনি। আমি আরিয়ার মায়ের কাছে গেলাম। আন্টি, আপনার মেয়েকে খুঁজে পাইনি, আমাকে মাফ করে দিয়েন। আমার জন্য সব হয়েছে। তাদের কথা বলার সুযোগ না দিয়ে ছাদে চলে এলাম। সকালের আলোতে মানুষের কাছে পৃথিবী আনন্দময় হয়, আর আমার কাছে বিভীষিকাময়। আলো থাকা সত্ত্বেও কেমন অন্ধকার আচ্ছন্নময় লাগছে। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছি, হঠাৎ কারো হাত আমার পিঠে অনুভব করলাম। পিছনে ফিরে দেখি আরিয়া দাঁড়িয়ে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আরিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই আরিয়ার হাতে চিমটি দিলাম। চিমটি দিচ্ছ কেন? স্বপ্ন না, সত্যি, তাই দেখছি। স্বপ্ন না, সত্যিই দেখতে মানুষ নিজের গায়ে চিমটি দেয়।
আর তুমি আমার হাতে দিচ্ছ? ই জানি, ভুলে গেছি। আপনি কি সত্যি আরিয়া? সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এ দেখো। বলি এক চরের ব্যথা অনুভব করলাম। তার মানে এটা সত্যি আরিয়া? আমি 2টা চর দিছি, মেয়েটা কান্না করতে শুরু করছে। আমাকে এত জোরে মারলে? তো সোহাগ করব? কাল দিন রাত কোথায় ছিলেন? আমার কতটা কষ্ট হয়েছে জানেন? আমারও মেলা কষ্ট লেগেছিল সকালে তোমার কথা শুনে, তাই ভাবলাম তুমি প্রতিশোধ নেওয়ার আগে আমিই নেই। কোথায় ছিলেন পুরা দিন রাত? তোমার রুমে। আমার রুমে? তোমার রুমে ছিলাম, কেউ জানে না, চুপি চুপি করেছি বিকেলে কলেজ থেকে এসে। আরেকটা চর দিলাম। আবার মারলে কেন? আমাকে সারা রাত দিন শহর ঘোরানোর জন্য। তোমার সাথে কোনো কথা নাই, আমাকে শুধু মারছো। আরেকটা চট দিয়ে আরিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। জানি না তখন মনের মধ্যে কেমন হচ্ছিল। মনে হচ্ছিল অনেক বড় কষ্টের মধ্যে থেকে বের হয়ে এলাম। আরিয়াকে সবসময় এভাবে জড়িয়ে ধরে থাকি। এই ছোট, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ো। ছাড়বো না। আবার যদি হারিয়ে যান? হারাবো না, ছাড়ো। মনে থাকে যেন। ঠিক আছে, ছাড়ো। আরিয়াকে ছেড়ে দিতেই আরিয়া সাইডে চলে যায়, তারপর হাত ছাড়ে। তুমি তো আমাকে আরেকটু হলে মেরেই ফেলতে। মেরে ফেলার জন্য তো ধরিনি। আমার দম বন্ধ হয়ে আসছিল। সারা দিন রাতের কষ্টের সমাপ্তি স্বরূপ। অনেক কষ্ট হয়েছে না তোমার? আপনার জন্য এতটুকু করাই যায়। আমি বুঝতে পারিনি যে তুমি সারা রাত বাইরে থাকবে। তোমার ফোনে অনেকবার ফোন দিয়েছি কিন্তু অফ বলছে। ফোনটা হারিয়ে গেছে। জানো, আমিও সারা রাত ঘুমাইনি, খাইনি। আপনার এমনটা করা উচিত হয়নি। কেন? আমি অনেক কষ্ট পেয়েছি। আমার ছোট ভাইটা দেখি অনেক কষ্ট পেয়েছে। ভাইয়া কথাটা শুনে মনে হচ্ছে সব আবেগ আমার বুকের ভেতর থেকে বেরিয়ে ছাদ থেকে লাফ দিছে। ভালো লাগার বাতি নিভে অন্ধকার। মনে হচ্ছে তুলে এক আছাড় দেই। আমি ওর কোন জন্মের ভাই লাগি? ছোট ভাইয়া কি বিড়বিড় করছো? ভাবতেছি আপনাকে ছাদ থেকে ফেলে দেই। কেন কেন? আমি আপনার কোন জন্মের ভাই লাগি? তুমি তো আমার আদরের ছোট ভাইয়া। আপনার ভাইয়ের গুষ্টি কিলাই বলে ছাদ থেকে চলে এলাম। আরিয়া আমাকে পিছ থেকে ডেকেই যাচ্ছে। আমি আমার রুমে চলে এসেছি। এসে ভাবছি মনটা কতটা হালকা হয়ে গেছে। মনে হচ্ছে কোনো পাথরের সমান চিন্তা মন থেকে নেমে গেল। জীবনে যতটা না কষ্ট পেয়েছি তার থেকে বেশি পেয়েছি এই একদিনে। মনে হচ্ছিল কোনো বিভীষিকাময় স্বপ্ন দেখছিলাম। আরিয়াকে দেখার পর সেই স্বপ্ন থেকে বাস্তব জীবনে চলে এসেছি। মানুষের জীবনে কিছু কষ্ট থাকে যা তার মনে পাথরের মতো সবসময় আঘাত করতেই থাকে। সে যন্ত্রণা কখনো যায় না, হয়তো মুখের হাসির আড়ালে থাকে। মনটা হালকা হয়ে গেছে। ঘুমে চোখটাও বুঝে আসছে, তাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হচ্ছে কানের মধ্যে কিছু প্রবেশ করছে। হাত দিচ্ছি, তখন বন্ধ হয়ে যাচ্ছে। আবার এমনটা হচ্ছে, চোখ খুলে দেখি আরিয়ার সামনে ঝুঁকে থেকে এই কাজ করছে। আমি ভাবছি আমার সাথে যখন এমন করছে তখন আমিও করি বলেই তাকে জড়াই ধরেছি। আরিয়া হোক চকিয়ে উঠেছে। বুঝতে পারিনি আমি এমনটা করব। অনেক ছাড়ানোর চেষ্টা করছে। যখন দেখতে পারছে না তখন আমার হাতে দিল একটা কামড়। ও মা গো, এত জোরে কেউ কামড় দেয়? হাতটা ছেড়ে দিতেই আরিয়া পর্যাপ্ত দূরত্বে চলে গেছে। তুমি যেভাবে ধরেছো, ছাড়া পেতে তো দিতেই হবে। তাই বলে এত জোরে? তোমার আপু দিছেন না, তাই রাগ করে না ভাই। ওরে আমার বোন আসছে রে। ওই ছোট, সাবধান, জোরে কথা বলবা না। বললে কি করবেন? এমন কিছু করব যে এলাকায় মুখ দেখাতে পারবে না। আপনাকে করে ভয় পাই নাকি? পাও না, বাট পাবে খুব তাড়াতাড়ি। তাই না? তাই। বলে মুখ ভেঙচি কেটে দৌড়ে পালিয়ে গেল। আমি ভাবছি মেয়েটা কি করতে চায় যে তাকে আমি ভয় পাবো? ভেবে পাচ্ছি না। তাই অত ভেবে কাজ নাই। কাল কলেজে যেতে হবে,
তাই বেশি চিন্তা ভাবনা করতে হবে না। আম্মু রাতের খাবার খেতে ডাকছে। আমি খেতে গিয়ে দেখি বাবা মার সাথে খাবার টেবিলে আরিয়া বসে আছে। এই চিকনি চামিলি কি শান্তিমতো খেতেও দিবে না? যেখানেই যাই সেখানেইও যাই হোক, সব কিছু ভুলে খেতে বসলাম। একদিনে শরীর কি হাল বানিয়েছ? কই, ঠিকই তো আছি। আমার চোখ আছে। তুমি আমাকে ইনসাল্ট করছো একটা মাইয়ার সামনে? ওই ছোট, আমাকে মাইয়া বলবে না, বলবে বড় আপু। আমার খেয়ে দে কাজ নাই, আপনি আমার কোন জন্মের আপু লাগেন? বর্তমান জন্মের। তাই? হ্যাঁ। তাহলে আপনার বাবাকে বলেন আমাকে যেন টাকার ভাগ দেয়। দিবে তো, টেনশন করো না ছোট। টাকার ভাগও দিবে? 100 বার দিবে। আচ্ছা, আমাকে টাকার ভাগ কেন দিবে? আর যাতে ভাই না বলে সেজন্য বললাম। বাট মাইয়া এদিকেও আমার থেকে এক ধাপ এগিয়ে। ডাক্তারি পড়াতে কি এইসব শিখাই নাকি? তোমরা থামো। আর হ্যাঁ, কাল থেকে প্রতিদিন তুমি আরিয়াকে তার কলেজে পৌঁছে দিবে। ভাত মুখে দিছি তখনই বাবা এই কথাটা বলছে, আর ভাতটা গলাতে বেঁধে গেছে। ঠিক মতো খাবারও তো খেতে পারো না। এই নাও পানি খাও। ওনার এত বড় গাড়ি থাকতে আমি কেন নিয়ে যাব? সেফটির জন্য। দিনকাল এত ভালো না। আমি পারবো না। তুমি পারবে না, তোমার বাবা পারবে। বাবা পারবে যখন তখন তুমি প্রতিদিন নিয়ে যাও। আমার সাথে ফাজলাম করো। তুমি তো বললে আমি না পারলে বাবা পারে, আর তুমি তো আমার বাবা। পড়াশোনা করছি এই জন্য। কি শিখাচ্ছে তোমাদের শিক্ষকরা? কি আবার পড়াশোনা? হায় আল্লাহ, আমি কি ছেলে জন্ম দিয়েছি কোথায় ফাজলামো করে? তুমি এলাকার সবচেয়ে ভালো ছেলে জন্ম দিয়েছো বাবা। ভালো ছেলে যখন তখন যা বলছি তাই করবে, তাহলে কাল থেকে তোমার ভাত চাল হয়ে যাবে। আমার সাথে অন্যায় হচ্ছে। চুপ কর, তোর কথা অনেকক্ষণ ধরে শুনছি। মুখে মুখে কথা বলা শিখে গেছিস, চুপচাপ খেয়ে উঠে যা। ঠিক আছে। আরিয়া খাচ্ছে আর হাসছে। সব চাল আরিয়ার। ও বাবাকে কি সব বুঝ দিয়েছে আল্লাহ ভালো জানে। খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে লম্বা একটা ঘুম দিয়েছি। স্বপ্নে দেখছি আমি আরিয়াকে নিয়ে যাইনি, তাই বাবা আমাকে লাঠি নিয়ে পুরো শহর দৌড়ানি দিচ্ছে। স্বপ্নটা ভাঙতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যদি কাল আরিয়াকে না নিয়ে যাই তাহলে বাবা আমাকে সত্যি সত্যি পুরো শহর দৌড়ানি করাবে না তো? আবার কাল একটা মেয়ের সাথে দেখা করার কথা আছে, বান্ধবী হয়। আর ও যদি দেখে তাহলে পুরা কলেজে আমার ইজ্জত পাংচার হয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার খেয়ে কলেজের জন্য রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে ভাবছি আরিয়াকে নিয়ে গেলে যদি কেউ দেখে তাহলে পুরা কলেজের ইজ্জত থাকবে না। আর না নিয়ে গেলে বাবা পুরো শহর ম্যারাথন দৌড়ানি দেয়াবে। যাই হোক, দৌড়ানোর অভ্যাস আছে, কিন্তু এত বছরের ইজ্জত গেলে আর ফিরে পাবো না। আজকে এটুকু সুন্দর গেট আপ নিয়ে বের হয়েছি, কেউ যাতে দেখতে না পায়, তাই চুপি চুপি গেট থেকে বের হয়ে যাচ্ছি। বুকটা ধুকপুক করছে, যদি কেউ দেখে তাহলে আরিয়াকে নিয়ে যেতে হবে। আরিয়ার বাড়ির সামনে নিয়ে যেতে হয়, তাই চিন্তাটা বেশি। আরিয়া দেখতে পেলে তো চিল্লাচিল্লি শুরু করে দিবে। আরিয়ার বাড়ির সামনে আসতেই কেমন শব্দ শুনলাম। তারপর দেখছি বৃষ্টি শুরু হয়েছে। আকাশে তো রোদ আছে, মেঘ নেই। আবার বৃষ্টিটা শুধু আমার উপরেই হচ্ছে। আমি কি রাতে মেঘমামার সাথে গন্ডগোল করছি? এসব ভাবতে ভাবতে উপরে তাকিয়ে দেখি মেঘটা আর কেউ না, আরিয়া। আমার দিকে দুইটা ফুটবলের সমান চোখ বের করে রাক্ষসীর মতো দাঁত কটমট করে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেছে। ঢোক চিপলাম, মনে হচ্ছে গলার মধ্যে খরার মৌসুম চলছে। আরিয়া তাকানো দেখে মনে হচ্ছে আজকে আমি শেষ। তার দিকে তাকাতে পারছি না, ভয়ের আগে কটমট করছে আরিয়া। চুরি করে সবার চোখ ফাঁকি দিয়ে একা একা চলে যাচ্ছ? চুরি করে যাব কেন? তা নয় তো কি,
আমাকে নিয়ে যাবার ভয়ে এত সকাল সকাল সবার চোখ ফাঁকি দিয়ে যাচ্ছ। ফাঁকি কোথায় দিলাম? এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমি যদি তোমার উপর পানি না দিতাম তাহলে কি হতো? আমি চলে যেতাম। তাহলে সেটা চুরি করা হতো না? হুম, ওটা কলেজে যাওয়া হতো। ফাজিল ছেলে সবসময় ফাজলামো করবে না। তাহলে কি করব? আমার মাথা করবে। আপনার মাথা তো আপনার ঘাড়ের উপর। চুপ, একদম চুপ ফাজিল ছেলে। একদম কোথাও যাবে না। আমি রেডি হব, তারপর তুমি ভিজা কাপড় চেঞ্জ করবে। আমার আজকে কলেজে তাড়াতাড়ি যাওয়া লাগবে, দরকার আছে। তোমার কলেজে যাওয়া লাগবে না। আমি আরিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম, বাট মুখের ধরন পাল্টালো বলে মনে হলো না। আরিয়া রেডি হয়ে এসে আমাকে কাপড় চেঞ্জ করতে যেতে দিছে। তারপর রেডি হয়ে আমার হেলিকপ্টার নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। আমার হেলিকপ্টারটা কিন্তু সাইকেল, অন্য কিছু ভাববেন না আব্বার। আরিয়াকে নিয়ে সাইকেল চালিয়ে অনেক সুবিধা। চিকনি চামেলি, বোঝাই যায় না সাইকেল আছে না নাই। আরিয়ার কলেজের সামনে চলে এসেছি। নামেন, আপনার কলেজের সামনে চলে এসেছি। ইজ্জত তো পাংচার হয়ে গেছে। ইজ্জত আমি ধার দিব না, আমার অনেক আছে। আপনি কিন্তু ফাইজলামো করছেন। তোমার থেকে শিখেছি। আমি শিখিয়েছি? কবে, কখন, কিভাবে? প্রতিদিন তখন সেভাবে। ফাজিল মাইয়া কোথাকার, বলে চলে এসেছি। আমার সাথে মাস্তানি মারে, দেখে নেব একদিন। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। আজকের দিনটা আরিয়ার কাছে স্পেশাল। আজকে আমার বার্থডে। সেদিন তার মায়ের কাছ থেকে শুনছে। ছেলেটা আসলেই পাগল, কিচ্ছু বোঝে না, সবসময় উল্টাপাল্টা বোঝে। তাকে আজকে সারপ্রাইজ দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে বুঝতে না পারে। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় আরিয়ার ফোন। ছোট ভাই, কোথায় আছো? যেখানেই থাকি তাতে আপনার কি? আপনাকে কলেজে পৌঁছে দেবার কথা দিয়েছি। শোনো, আমার একটু দরকার আছে, তুমি আমার কলেজের কাছে চলে এসো। পারবো না। পারবা না? ঠিক আছে, তাহলে আমি এই রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। ব্ল্যাকমেল করছেন? ছোট ভাইকে ব্ল্যাকমেল করা যায়? তাহলে কি করছেন এটা? একটু ভয় দেখাচ্ছি। কোথায় যেতে হবে? আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকো। আমি আরিয়ার মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থাকার আলাদা একটা ফিলিংস আছে। ডাক্তারি পড়া মেয়েরা দেখতে একটু সুন্দর বেশি হয়, আবার সাদা অ্যাপ্রন পরে, তখন তো হুর পরীর মতো লাগে। না না, আমি ভালো ছেলে, এসব ভাবলে চলবে না। কিন্তু চোখের আজকে কি হলো? খালি সুন্দরী মেয়েদের দিকে চোখ যায়। নির্ঘাত কোনো অসুখ হয়েছে, ডাক্তার দেখাতে হবে। একটু পর দেখি একটা সুইচ, কিউট, বিউটিফুল, অসাম, নাইস, ওয়াও, হেভি একটা মেয়ে আমার দিকে হাত নাড়িয়ে ডাকছে। তখন বুকের ভিতর ধুকধুক করছে। আর তোকে হেভি লাগছে, গানটা শুনতে পাচ্ছি না। তুমি যদি ডাকো হুট পড়ি, তোমার জন্য আমি কি না করিতে পারি। তুমি চাইলে বাড়ি দেব 7 সমুদ্র 13 নদী। এটা তো একটা রাস্তাখানি, বলেই তার দিকে যাচ্ছি। আর মেয়েটা 2 হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। ও নো, এত ফিলিংস আমি কোথায় রাখবো? মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, খালি আমি আর ডাক্তারনিটা। মনের মধ্যে লাড্ডু ফুটতেছে। আমিও 2 হাত বাড়িয়ে তার কাছে যাচ্ছি। তাকে জড়িয়ে ধরতে যতটুকু লাগে তাকে জড়িয়ে ধরব। এমন সময় মেয়েটা পাশ কাটিয়ে আরেকটা ছেলেকে জড়িয়ে ধরলো। তখন মনের মধ্যে শুনতে পাচ্ছি, সুন্দরী তুমি কার, তুমি কার? ওদের দিকে তাকিয়ে থাকতে কখন দেয়ালের সাথে ধাক্কা লেগেছে বুঝতেই পারিনি। আরিয়া দেখি পাশেই দাঁড়িয়ে হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। এত হাসির কি আছে? একটু অ্যাক্সিডেন্ট হতেই পারে। অ্যাক্সিডেন্ট কেমনে হয়? অজান্তে কিছু হলে তাকে অ্যাক্সিডেন্ট বলে। বাট এটা তো ইচ্ছে করে হয়েছে। অজান্তে হয়েছে। আর শাক দিয়ে মাছ রাখতে হবে না, আমি সব দেখেছি। কি দেখছেন? দেখেছি একটা লুইচ্চা ছেলে 2 হাত বাড়িয়ে একটা মেয়ের দিকে যাচ্ছিল,
মেয়েটা তাকে না ধরে অন্য কাউকে ধরেছে। ইজ্জত পাংচার হয়ে গেছে একেবারে, এটাও দেখে নিয়েছে। এখন কি করি? কি হলো, কথা বলছো না কেন? এমনি। তোমার এসব পরে দেখছি, আগে আমার সাথে চলো, দরকার আছে। কি দরকার? শুনে কি হবে? না বললে যাব না। আন্টিকে ফোন দিয়ে বলবো তুমি কি করছো। ব্ল্যাকমেইল? না না, সোজা মেইল। ঠিক আছে চলেন। তারপর আমরা একটা শপিং মলে পৌঁছালাম। আরিয়া হয়তো কিছু কিনবে, তাই আসছে। আমি সেজন্য লেডিস কালেকশনের দিকে যাচ্ছি। সাগর, ওইদিকে কোথায় যাচ্ছ? কেন লেডিস কালেকশন? সেটা আমিও জানি, ওইদিকে মেয়েদের জিনিস। সেজন্য তো যাচ্ছি। তোমাকে যেতে বলেছি? না। তাহলে যাচ্ছ কেন? আপনি জিনিস নেবেন তাই। আমি বলছি নিব। না। তাহলে? তাহলে কার জন্য নেবেন? চুপ থাকো আর পিছে পিছে আসো। আমি তখন আরিয়ার পিছে পিছে যাচ্ছি। পরিচিত কেউ আমাকে দেখলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকছে, মনে হচ্ছে জীবনে আমাকে কখনো দেখেনি। এটা কেমন হবে? আমি আরিয়ার কথা শুনে তার দিকে তাকালাম। একটা শার্ট হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু শার্টটা বড় মানুষের, তার ভাইটাও ছোট। তাহলে কার জন্য কিনছে? কি হলো বলো? কার জন্য? এত প্রশ্ন কেন? এমনি। শার্টটা কেমন? ভালো না। আচ্ছা, তুমি একটা শার্ট পছন্দ করে দাও। আচ্ছা, তারপর একটা নীল রঙের পাঞ্জাবি পছন্দ করে দিলাম। শার্টের থেকে পাঞ্জাবিটা ভালো লাগছে। তোমার তো অনেক সুন্দর পছন্দ। জানি। চলো। আবার কোথায়? একটা শাড়ি কিনবো। একটা নীল রঙের শাড়ি কিনতে 3 ঘন্টা লাগিয়েছে। মেয়ে মানুষের সাথে কেউ শপিংয়ে আসে? মেয়ে মানুষের সাথে শপিংয়ে আসা মানে নিজের পায়ে কুড়াল মারা। আচ্ছা, পাঞ্জাবিটা কার জন্য? তোমার এত আগ্রহ কেন এটা জানার প্রতি? আগ্রহ হলে আমি কি করব? আগ্রহ করা বন্ধ করে দাও। আগ্রহ নিজে থেকেই হয়। বেশি জ্ঞান থাকা ভালো না। আপনার থেকে কম আছে। ফাজিল ছেলে, চুপ থাকতে পারো না? আমার বিএফ এর জন্য। এবার চুপচাপ চলো বাড়ির দিকে। আচ্ছা চুপ থাকবো। বলেন পাঞ্জাবিটা কার জন্য? বুকের বাম পাশটা তখন কেমন জানি চিনচিনে ব্যথা করছিল। মনে হচ্ছিল ভারী কিছু মনের উপর জমা হচ্ছে। আরিয়ার বিএফ আছে? আরিয়ার পিছু পিছু মার্কেট থেকে বের হলাম। তখন মনের মধ্যে ভারী কিছু বেঁধে আছে। মনে হচ্ছে বুকটা শরীরের চেয়ে ওজন বেশি হয়ে গেছে। মার্কেট থেকে বের হয়ে আরিয়াকে নিয়ে বাসায় আসলাম। তার সাথে কোনো কথা বলিনি, ভালো লাগছিল না কিছু। ছেলেটা কত পাগল! শুধু বলেছি এগুলো বিএফ এর জন্য, তখন থেকে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। কোনো কথাও বলছে না। না বলুক, আমিও বলবো না। একেবারে সারপ্রাইজ দিব, যাতে চমকে যায়। বাড়িতে এসে আরিয়াকে তার বাসায় নামিয়ে আমার বাসায় এসে রুমে ঢুকে শরীরটাকে এলিয়ে দিলাম। মনের পাশাপাশি শরীরের এনার্জিও কাজ করছে না, কিছু ভালো লাগছে না। তখন শরীরটাকে রিফ্রেশ করতে বাথরুমে গোসল করতে গেলাম। বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়লাম। মাথার উপর পানি পড়ছে, আমি নিচে বসে আছি। তখন চিৎকার করতে মন চাচ্ছে। কখন যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। তার বিয়ে পাচ্ছে, আগে বললে কি হতো। যাই হোক, সবারই একটা আলাদা জীবন আছে, তার নিজের ইচ্ছা ভালো লাগাতে চলার অধিকার আছে। এসব ভাবা বাদ দিয়ে তাকে মন থেকে ডিলিট করে দিব। সাগর বাসাতে নামিয়ে দিয়ে চলে গেল, কোনো কথা বলল না। ছেলেটার মাথায় গোবর ছাড়া কিছুই নেই। যাই হোক, রাতে তাকে এমন সারপ্রাইজ দিব যে সে নিজেকেই ভুলে যাবে। আরিয়ার মনে তখন আলাদা রকম ফিলিংস কাজ করছে। কিভাবে আমাকে সারপ্রাইজ দিবে এটা ভাবতে ভাবতে গোসল শেষ করে খাবার খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সেখানেও মন বসাতে পারছি না। সাগর, কি হয়েছে? বন্ধুর কথাতে চমকে উঠছি, অন্যদিকে মন ছিল তাই। কই কিছু হয়নি তো। কিছু তো হয়েছে, মন খারাপ করে আছিস যে? না রে, কিছু হয়নি। সত্যি করে বল, কি হয়েছে? আরিয়ার বিয়ে পাচ্ছে রে। থাকতে পারে, তাতে তোর কি? কেন থাকবে? কেন থাকবে না? আমি তাকে ভালোবাসি তাই। তুই তাকে বলেছিস? না, বলিনি। তাহলে মন খারাপ করে কি হবে? যদি বলতি, তারপর যদি না করতো তাহলে এক কথা ছিল। তাহলে কি বলবো?
এখন বলে কি হবে? তাও এক কথা, ওর তো বিয়ে পাচ্ছে। বিএফ থাকুক আর না থাকুক, তোর বড় বোন লাগে, তোর সিনিয়র। আরিয়ার কাছ থেকে ছোট ভাই শুনে বিরক্ত ধরে গেছে। এরা আবার বড় বোন বানাই দিছে। শালা, তোর একদিন কি আমার একদিন, বড় বোন লাগে আমার বলে একটা লাঠি নিয়ে টারানি দিছি। আগে 3 জন, আমি তাদের পিছে পিছে। এলাকার সবাই হা করে দেখছে কি হচ্ছে এগুলো। তোদের আজ ধরতে পারলে খুন করে ফেলবো। আগে ধরে তো দেখা। আমার সাথে টক্কর নিস না কইলাম, ম্যারাথন স্পেশালিস্ট আমি। আমরা উসামা বোল্টের কাছ থেকে এসেছি, তোর স্পেশালিস্ট হয়েও কাজ নাই। আমার থেকে তারা অনেক আগে চলে গেছে। এখন যদি তাদের ধরতে না পারি পরে, তাহলে তারা আমাকে খেপাতেই থাকবে। তখন কি হবে? আর এলাকার মেয়েগুলাও দেখছে, যদি ধরতে না পারি তাহলে ইজ্জত পাংচার হয়ে যাবে। তখন কি করবে? এসব ভাবতেছি ঠিক তখনই মাথার মধ্যে ঝাক্কাস একটা বুদ্ধি চলে এসেছে। চোর চোর, আমার টাকা চুরি করে পালাচ্ছে, কেউ ধরো। যখনই কথাটা বলেছে এলাকার বইরা থেকে শুরু করে সবাই তাদের পিছু নিচ্ছে। একজন দেখি চাইনিজ কুড়াল নিয়ে বার হয়েছে। মনে হচ্ছে আজ ধরতে পারলে তাদের কুচি কুচি করে কাটবে। আমি সবার পিছে পড়ে গেছি, সবাই আগে আগে ছুটতেছে। এক চাচার কথা, বেটা দিনের বেলায় চুরি করো, ধরতে পারলে হাত কেটে দেব। আরেকজন বলে আমি ওদের সারাদিন বাজারের মধ্যে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। আমি ওদের 3 জনের পিছনে দৌড়ানো বাদ দিয়ে বাসার দিকে যাচ্ছি। এলাকার লোকেরাই তাদের সামনে নিবে। আমার সাথে মশকরা করার মজা এবার হাড়ে হাড়ে টের পাবে। বাসায় এসে দেখি বাড়ি অন্ধকার, কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। মা, ও মা, কোথায় তুমি? বাড়িতে আলো নাই কেন? এই তো বাবা, আমি রুমে। লাইনের কোথাও সমস্যা হয়েছে, তাই সন্ধ্যা থেকে আলো জ্বলছে না। আচ্ছা, আমি ঠিক করছি। না না, তোকে কিছু করতে হবে না। আমি কারেন্ট লাইন ঠিক করা মানুষের খবর পাঠিয়েছে, ওরা ঠিক করে দিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ক্ষুধা লাগছে, খাবো কি করে? একটু দাঁড়া, মোমবাতি আনতেছে। তারপর খেয়ে দিয়ে রুমে শুতে গেছি। অনেকক্ষণ হলো, এখনো লোক আসেনি। হয়তো কোনো সমস্যা হয়েছে, কাল ঠিক করে দিয়ে যাবে। আরিয়ার বিয়ে পাচ্ছে ভেবে ঘুমও আসছে না। একটা মুভি দেখলাম, হঠাৎ মনে হলো কিছু হাঁটার আওয়াজ পাচ্ছি। ঘড়িতে তখন 11:55 বাজে। এত রাতে বাড়িতে কে আসলো? মা বাবা তো ঘুমাচ্ছে, তাহলে কি চোর? আমি তাড়াতাড়ি শব্দটা অনুসরণ করছি, দেখি ছাদের দিকে চলে গেল। আমিও ছাদের দিকে যাচ্ছি। হঠাৎ মনে হলো ছাদের দিক থেকে আবার কেউ আসছে, কিন্তু চুরি করে ছাদ দিয়ে পালাচ্ছে না তো? মা কি করে, ছাদের গেটটা লাগাবে না? কি কি যে চুরি করছে তার ঠিক নাই। আজ চোরের একদিন কি আমার একদিন। ছাদের সিঁড়ির উপর দেখি কেউ আসছে। চোরের আজ শিক্ষা দিয়ে ছাড়বো। ইয়ালি বলে পিটাতে শুরু করেছি, কোনো কথা নাই, শুধু কিল ঘুষির শব্দ। দেখি ছাদের দরজা দিয়ে আরো কেউ আসছে, তখন তাকেও শুরু করেছি। চোরের শিক্ষা আজ হবে। মারের শব্দে আর চোরের চিৎকারে মা বাবা চলে এসেছে। হঠাৎ দেখে আলো জ্বলতেছে, আর নিচে আমার বন্ধুরা পড়ে আছে। তাদের চোর মনে করে পিটিয়েছি। তোরা এখানে কি করে? মামার পর জিজ্ঞেস করেছিস আগে করতে কি হয়েছিল? আমি তাদের উঠাতেই এরা আমাকে ছাদে নিয়ে গেল, আর ছাদে আলোর ঝিকিমিকি ছড়াতে লাগলো। একটা পটকা আকাশের দিকে উঠে ফেটে গেল, আর লেখা উঠলো হ্যাপি বার্থডে। আমি তো চমকে গেছি। আমার জন্মদিন সেলিব্রেট করি না, তাই মনেও নেই, কিন্তু আজ এসব দেখে অনেকটা চমকে গেছি। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি আমার বন্ধুদের জড়িয়ে ধরে বললাম, তোরা আমার জন্য এত কিছু করেছিস। কি দুঃখে তোর জন্য এসব করতে যাব? তাহলে পেছনে দেখ, ওই কি করছে। পিছনে তাকিয়ে দেখি নীল শাড়ি পরে আরিয়া দাঁড়িয়ে আছে। চোখে কাজল, একদম নীল পরি মতো লাগছে। মনে হচ্ছে এইভাবেই সবসময় তাকিয়ে থাকি। এইভাবে তাকে কি দেখছো ছোট ভাই? চুচু করে তখন বেলুনের বাতাস বের হবার মতো আমার বাতাসও বেরিয়ে যাচ্ছে। ছোট ভাই, মন খারাপ কেন? তোমার জন্য এত কিছু প্ল্যানিং করেছি আর মন খারাপ করে আছো? সব আপনার প্ল্যানিং? হ্যাঁ, আমার ছোট ভাই। কয়বার বলছি আমাকে ছোট ভাই বলবেন না? বলবো, 100 বার বলবো ছোট ভাই। হুর, থাকেন আপনার ছোট ভাই নিয়ে, আমি গেলাম। আরে আরে, কই যাও? ঘুমাতে। আমরা তো কষ্ট করলাম, আর তুমি এখন ঘুমাতে যাবে? ছোট ভাই না করলে থাকবো। ঠিক আছে, এমন
করবো না ছোট ভাই। আবার সরি, এই নাও তোমার বার্থডে গিফট। পাঞ্জাবি? এটা আপনার বিয়ের জন্য কিনেছিলেন যে? আরে ধুর বোকা, তোমাকে চুপ করাকে এমনি বলছি। তাই? হ্যাঁ, এখন পাঞ্জাবিটা জলদি পরে চলে এসো। তারপর আমি পাঞ্জাবি নিয়ে পড়তে আমার রুমে চলে গেলাম। আমি পাঞ্জাবি পরে ছাদে গেলাম। এতটুকু সময়ে আরিয়ার বাবা মা ভাই চলে এসেছে। 3 বন্ধু, আরিয়ার পরিবার আর আমার বাবা মা, একটা ছোটোখাটো পার্টি। নীল পাঞ্জাবি আমি আগে পরিনি, আজ প্রথম, তবে দেখতে ভালোই লাগছে মনে হয়। আমি ওখানে যেতে আরিয়া এসে পাশে দাঁড়ালো আর আমার বন্ধুরা হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাদের মুখের মধ্যে ঢুকে যাই। দোস্ত তোদের হেব্বি লাগছে। আমার বন্ধু বলল, ভালো জিনিস তো ভালো লাগবেই। তোর খালি উল্টা ভাবনা। কথা উল্টা ভাবা যায়? চুপ কর, এদিকে আয়। তারপর কেক কেটে বার্থডে পালন করলাম। সেদিন রাতে অনেক মজা করেছি, অনেক সারপ্রাইজও হয়েছি। আর তখনকার সবচেয়ে দেখার মতো ছিল আরিয়া। নীল শাড়ি, চোখে কাজল, একদম নীল পরীর মতো লাগছে। আমার কাছে রাতটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমি ভেবেছিলাম পাঞ্জাবিটা অন্য কাউকে দিবে, বাট আমাকে দেয়ায় অনেক খুশি খুশি লাগছে। পরের দিন আমার এক বন্ধুর আত্মীয় মারা যায়। তার সাথে আমরা 3 বন্ধু যাই অনেক দূরের পথ। সেখানে গিয়ে লাশ কবর দিতে দিতে অনেক রাত হয়ে যায়। সেদিন আর বাসায় ফেরা সম্ভব না, সে রাত ওখানেই থেকে যাই। আমাকে এখানে থাকতে একদম ভালো লাগছিল না। বাড়িতে থাকলে আরিয়ার সাথে ঝগড়া করলেও তাকে দেখতে পেতাম, আর এখন দেখতে পাচ্ছি না। একদম মন বসছে না এখানে। কেমন অস্থির লাগলে, প্রেমে পড়লে হয়তো এমনই ফিলিংস হয়। তার কথা বারবার মনে হবে, অস্থির লাগবে, তাকে দেখতে মন চাইবে, মনে হবে তার সাথে একটু কথা বলতে পারলে হয়তো। আমারও এমন হচ্ছে। কি দোস্ত, এত অস্থির কেন? কোথায় অস্থির? বুঝতেই পারছি কেমন করছিস, কোনো কিছুতে মন বসাতে পারছিস না। এমনিতেই ভালো লাগছে না। আরিয়াকে মনে পড়ছে? এখানে আরিয়ার কথা কেন আসলো? যাকে ভাবছিস, যার জন্য অস্থির, তার কথা তো আসবেই। তোর এত ভাবতে হবে না, তুই চুপচাপ থাক। তোর সাথে কথা বলাই বেকার। তাহলে বলিস না। হট। রাগ করে চলে গেল। কোনো মতে রাত পার করছি, স্বপ্নেও আরিয়াকে দেখছি। এই রোগ যার হয় তার যে কি সমস্যা, কোনো মেডিসিন নাই, মরবেও না আবার সুস্থও থাকবে না, মধ্যব্যাধি একটা। পরের দিন বাসায় আসব, সেদিনও একটা দরকারে বাসায় আসা হলো না। 2 দিন অনেক কষ্টে কাটিয়েছি। মনে হচ্ছে 2 দিন 48 ঘন্টা হয়ে গেছে। তবে বাড়িতে ফিরছি, এতে অনেক আনন্দ লাগছে যে আরিয়াকে দেখতে পাবো। মুস্কি হাসছিস কেন? আমার এক বন্ধুর কথায় তার দিকে তাকালাম, কথা ঘোরাতে বললাম, কাল কার্টুন দেখছি, সে কথা মনে পড়ছে আর তাই হাসি পাচ্ছে। আচ্ছা, আমরা কি ফিডার খাই? খেতেও পারিস চুপি চুপি। তোর সব কথা দেরি করে নেওয়া লাগে। কথা তো সোজা পথেই যায়, বিজ্ঞান তো সেটাই বলছে। আর্টসের ছাত্র, তুই বিজ্ঞানের কি বুঝিস? আরে তোর মতো উল্লুকে পরিচালনার বিজ্ঞান জানি। সাগর, ভালো হবে না। কি করবি? আরিয়াকে তোর অতীত বলে দিব। তো আমি কি করব? ঠিক আছে, বলবনি। আমি তার কথা ভাবছি। অতীত জীবনে একটা পুলিশ সুপারের মেয়েকে পছন্দ করতাম। মেয়েটা অনেক সুন্দর ছিল, কিন্তু জাদ্রেল ছিল জানতাম না। একদিন সেজে গুজে একদম নায়ক সেজে প্রপোজ করছি, তখন আমাকে তার বন্ধুদের সামনে কান ধরে উঠবস করাইছে। এই কথা যদি আরিয়াকে বলি তাহলে ইজ্জত বলে আমার কিছু থাকবে না, ইজ্জত ফালাফালা হয়ে যাবে। হৃদয়, তোর আবার কি হলো? চকলেট খাবি? আমি ছোট নাই যে খাবো। তাহলে কি খাবি? আচ্ছা, তুই হঠাৎ জামাই আদর করতে চাচ্ছিস নিজে থেকেই, বাট কেন? তুই আমার কত ভালো বন্ধু, তোর মতো বন্ধু আর একটাও নাই। আমার কথা শুনে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। কার মুখে কোন কথা শুনছি? আমার মুখে শুনছিস। কিন্তু কেন? আরিয়াকে আমার অতীতের কথা বলিস না। ও, এই ব্যাপার? তাই বলি, কার মুখে কি কথা?
আমার ইজ্জতটা রাখিস দোস্ত। পারবো না। ঠিক আছে, তাহলে আমিও সামিয়াকে বলবো তোকে একটা মেয়ে পাবলিক প্লেসে থাপড়াইছিল। তোর মনে আছে? থাকবে না কেন? কেন থাপড়াইছে তাও মনে আছে। দোস্ত চুপ কর, ওই কথা বললে স্বামী আমাকে থাপড়াবে। এক শর্তে বলবো না। কি শর্ত? তুই আরিয়াকে কিছু বলবি না, আমিও তাহলে সামিয়াকে কিছু বলবো না। ঠিক আছে, রাজি। ওকে। তারপর নিশ্চিন্ত মনে বাড়িতে আসতেছি। বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নাই। বেল দিয়ে দিয়ে দরজা খুলছে না। আমি ফোন বের করে মাকে ফোন দিলাম। মা, কোথায় তুমি? আমি বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি। আমি তোর বাবা আরিয়ার বাসায় আছি। ওখানে কেন? কারণ আছে, তুই এখানে আয়। আচ্ছা। ফোনটা রেখে আরিয়ার বাড়িতে গেলাম। তো আমার বাবা মা সহ আরিয়ার কয়েকজন আত্মীয় এসেছে দেখছি। সবার মুখ ভারী হয়ে আছে, মনে হচ্ছে বড় আকারের কিছু হয়েছে। আমি গিয়ে মাকে ডেকে নিয়ে এক সাইডে এলাম। কি হয়েছে মা? এত মানুষ কেন? আর সবাই এত চুপচাপ কেন? মা যা বলল তা শুনে মাথাতে রক্ত উঠে গেছে। ঘটনাটা এমন, আজ সকালে আরিয়া তার কলেজ যাওয়ার পথে কিছু বখাটে ঝামেলা করে, আসার পথেও। আর সন্ধ্যার দিকে এসে আরিয়ার বাবা মাকে বলে গেছে সে আরিয়াকে বিয়ে করবে, না দিলে জোর করে দুলে গিয়ে নিয়ে গিয়ে করবে। তাই এত মানুষ, আর সবাই এই ব্যাপারেই সিদ্ধান্ত নিতে এত গুরুগম্ভীরভাবে ভাবছে। সবাই গুরুগম্ভীরভাবে এটা নিয়ে চিন্তা করছে কি করা যায়। ছেলেটার নামে অনেক রিপোর্ট আছে, কিছু না করে ফেলে তার আগে এটার ব্যবস্থা করতে হবে। পরে কোনো ঘটনা যদি ঘটে যায় কিছু করা যাবে না। সবাই যার যার মনের ভাবনা প্রকাশ করছে, আর আমি এক জায়গায় দাঁড়িয়ে ঘামতেছি। কিরে সাগর, তুই এমন ঘামছিস কেন? মায়ের কথা শুনে চমকে উঠেছি। প্রচুর গরম পড়েছে তো তাই। তোর মাথা ঠিক আছে? মাথায় দিয়ে বললাম ঠিকই তো আছে। মাথার উপর ফ্যান চলতেছে আর তোকে গরম লাগছে? গরম মনে হয় আমার উপর রাগ করেছে। কি সব যাতা বলছিস? কি হয়েছে তোর? কি করে বলি? আরিয়ার বিয়ের চিন্তা করছে সবাই। আমার মনের ভিতরে তখন খরার মৌসুম শুরু হয়ে গেছে। কিছু না, বড়দের সবার কথাতে একটা কথা বুঝলাম, আরিয়ার বিয়ে দিতে হবে, না হলে সমস্যা। এখন কার সাথে দিবে এটাই ভাববার বিষয়, কারণ বেশি দেরি করা যাবে না। কিছু ঘটার আগেই সব কাজ শেষ করতে হবে। আরিয়ার মন খারাপ, তার কত স্বপ্ন ছিল সে একদিন ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু তা আর হবে না একটা বখাটের ভয়ে। তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে দিবে? খুব কান্না করতে ইচ্ছা করছে আরিয়ার। সবার সিদ্ধান্ত হলো আরিয়ার মামাতো ভাইয়ের সাথে তার বিয়ে হবে। এটা শুনে আমার বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে পারছি। মনে হচ্ছে দিলটা বুকের ভিতর থেকে লাফ দিয়ে বেরিয়ে ফ্যানের সাথে লটকে যাবে। আমার আর এখানে থাকা সম্ভব না। যাকে ভালোবাসি তার বিয়ে অন্য কারোর সাথে হবে শুনে কি করে থাকি? কেউ থাকতে পারবে না। আমি আমার বাড়িতে চলে এলাম। এসে বাথরুমে ঢুকে অনেকক্ষণ গোসল করলাম। আমার যখন মন খারাপ থাকে বা কষ্ট পাই তখন অনেকক্ষণ গোসল করি। গোসল করে বেরিয়ে ছাদে চলে গেলাম। আকাশ ভরা তারা, সাথে থালার সমান চাঁদ, কিন্তু আমার কাছে তখন পুরো আকাশ অন্ধকার দেখাচ্ছে। মনে হচ্ছে চারিদিকে অন্ধকার। আমার কাছে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা নাই। যা হচ্ছে তা নীরবেই মেনে নিতে হবে। মনের গহীনে এখন ভাবনার দুয়ারে চলে গেছি। সে ভাবনা রোবটিক, কোনো শব্দ নেই, নিস্তব্ধ এক পরিবেশ। হঠাৎ শরীরে ঝাঁকুনি অনুভব করলাম। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে কি যেন বলছে। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি কি মরে গেছি? শুনতে পাচ্ছি না কেন কিছু? গালের উপর ঠাস করে একটা শব্দ হলো। এবার সব শুনতে পাচ্ছি। তার মানে বেঁচে আছি। আমাকে মারলে কেন? কতক্ষণ থেকে কথা বলছি, যা বলছি তা শোনা বাদ দিয়ে আবার ভাবনা জগতে যাচ্ছিস? আমি মরে গেছি না বেঁচে আছি তা ভাবছিলাম। আর একটা থাপ্পড়। ব্যথা লাগছে? হুম। তাহলে বেঁচে আছিস? এবার নিচে চল। নিচে যাব না। অন্ধকার আকাশ দেখতে ভালো লাগছে। আকাশে চাঁদ নেই, তারা নেই, কত সুন্দর। মা আমার দিকে অবাক চোখে তাকাচ্ছে। এভাবে অবাক চোখে তাকাচ্ছ কেন? ভাবছি তোকে কতক্ষণ মারা লাগবে আরেকটা থাপ্পড়। মা
তুমি এভাবে কথায় থাপ্পড় মারছো কেন? আমার লাগে না বুঝি? তোকে না মারলে সোজা হবে না। আকাশে চাঁদ তারা সব আছে, আর তুই বলিস কিছু নাই। সত্যি আছে? আরেকটা থাপ্পড়? আমার মনে হচ্ছে কান্না শুরু করে দেই, কিন্তু ছেলে মানুষ তাই কান্না করতে পারছি না। একটু স্যাড মুডে থাকতে চাই, তাও থাকতে দিবে না। আমি না হয় কষ্টটা ওইগুলো বলেছিলাম, তাই বলে এত মারা লাগবে? আমার রুমে নিয়ে এসে মা বলল, এই পাঞ্জাবিটা পরে নে। এই রাতে কেন পড়বো? আরিয়ার বিয়ে আজ রাতে। তার বিয়ের অনুষ্ঠানে কি এভাবে যাবে? আজকেই বিয়ে? হ্যাঁ আজকে। আমি যাব না, তোমরা যাও। কেন যাবি না? এমনি। আরেকটা থাপ্পড়? এইবার যাবি না আরো দিব? ব্ল্যাকমেইল করছো তাই যাচ্ছি, না হলে যেতাম না। তাড়াতাড়ি রেডি হয়নি? বলে মা রুম থেকে বের হয়ে গেল। আমি মনের দুঃখে ছাদে একা একা দাঁড়িয়েছিলাম, বাট মা চাই দুঃখটা আরো বেশি হোক, তাই জোর করে নিয়ে যাচ্ছে। মনের সব কষ্ট নিয়ে রেডি হলাম। তারপর মায়ের সাথে আরিয়ার বাড়িতে গেলাম। বিয়ের সব আয়োজন শুরু হয়ে গেছে। সবার মনে তখন একটু হলেও খুশি বিরাজ করছে, আর আমার মনে কষ্টের নদী বয়ে যাচ্ছে। না, কাউকে বলতে পারছি না, কাউকে বুঝতে পারছি। আমি গিয়ে একপাশে দাঁড়িয়ে আছি, কেউ আমার সাথে কোনো কথা বলছে না। আমি মনে মনে একটু শান্তি পেলাম। যাই হোক, কষ্টের দিনে একা চুপচাপ তো থাকতে পারছি। সব আয়োজন শেষ। আরিয়াদের পরিচিত কয়েকজন লোক এসেছে, আর প্রতিবেশী কয়েকজন। আরিয়াকে সাজিয়ে নিয়ে আসা হচ্ছে। নীল বেনারসি পরে তাকে নীল পরীর মতো লাগছে। চোখে কাজল, চোখের দিকে তাকালে যে কোনো ছেলে ঘায়েল হয়ে যাবে। আচ্ছা, আমি খুশি হচ্ছি কেন? এই সাজে তো আরিয়া অন্যের ঘরে চলে যাবে, তাহলে তো কষ্ট পেতে হবে আমাকে। মনটা খারাপ করে অন্যদিকে তাকালাম। আরিয়াকে দেখব না, কিন্তু ওই যে ছেলের মন কুত্তার লেজের মতো, হাজার দড়ি দিয়ে বাঁধলেও সোজা হয় না, তেড়ি তেড়িই থাকে। এত সুন্দর সাজে না দেখে থাকা যায়? তাই আমি আবার তার দিকে তাকালাম। আরিয়া মাথা নিচু করে আছে, হয়তো লজ্জা পাচ্ছে, বাট আমি পাচ্ছি না। আমি এক ধ্যানে দেখছি। আর তো কোনোদিন দেখা হবে না, তাই আজকেই দেখি মন ভরে, সারা জীবনের জন্য। সাগর ভাই, আপনি ওইভাবে আমার আপুর দিকে তাকিয়েছেন কেন? আরিয়ার ভাইয়ের কথা শুনে ভেবাচেকা খেয়ে গেছি। এমন প্রশ্ন করবে আমি ভাবতেও পারিনি। তোমার আপুকে কেন দেখতে যাব? আমার কি কাজ নাই? আমি তোমার আপুর কাপড় দেখছিলাম। কাপড় কি অন্য কেউ পরে আছে? তোমার বোনকে দেখিনি। আমি তো দেখলাম হাঁ করে তাকিয়ে আছেন। কেন রে, হাঁ করে তাকিয়ে থাকলে সমস্যা? হ্যাঁ সমস্যা, আমার আপুর পেট খারাপ করবে। এই বেটা আমার থেকে বড় জিনিস, এর কাছে থাকলে মান ইজ্জত বলে কিছু থাকবে না, সব পাংচার হয়ে যাবে। তাই তার কাছে অন্য জায়গায় গেলাম। আরিয়া বসে আছে, বাট জামাই কোথায় কিছু বুঝতে পারছি না। কোনটা জামাই? কাজী সাহেব এসে গেছে। কাজী জামাইকে ডাকতে বললে মা আমাকে ডাকছে। কি হয়েছে মা? আরিয়ার পাশে বস। আমি কি জন্য বসবো? তোর সাথে বিয়ে তাই? মিথ্যা কেন বলো? আমি নিজের কানে শুনেছি তার মামাতো ভাইয়ের সাথে বিয়ে। আরিয়া ওটা না করে দিয়েছে, আর তোকে বিয়ে করতে চেয়েছে। আমাকে? হ্যাঁ তোকে। আমার মাথা ঘুরতেছে, মনে হচ্ছে চারিদিকে সবকিছু ঘুরতেছে। কখন যে মাথা ঘুরে পড়ে গেছি বুঝতেই পারিনি। যখন চোখ খুলে দেখে আরিয়ার সামনে দাঁড়িয়ে, আর তার হাতে একটা গরুর ইঞ্জেকশন। চোখ খুলে আরিয়ার হাতে ইঞ্জেকশন দেখে আমি তো ভয় পেয়ে গেছি। আমার ইঞ্জেকশন দিতে ভয় লাগে, আর আরিয়া ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এই ইঞ্জেকশন দিয়ে কি করবেন? তোমাকে দিব। কেন? আমি ইঞ্জেকশন দেই না। তুমি দাওনি তো কি হয়েছে, আমি দিব। না, আমি দিব না। বলে উঠে পালাতে যাব, তখন আরিয়া আমাকে ধরে ফেলেছে। পালাচ্ছ কোথায়? আমার বাড়িতে যাব, থাকবো না এখানে। আমিও তো যাব একটু পর তোমার বাড়িতে। আপনি কি জন্য যাবেন? ওমা, শ্বশুর বাড়িতে যাবো না তো কার বাড়িতে যাব? আপনি খারাপ ডাক্তার, এত বড় বড় ইঞ্জেকশন মানুষকে দেন। আপনাকে কে বিয়ে করবে? তুমি করবে, আর এখন করবে। আমি করব না। হাতে ইঞ্জেকশন নিয়ে। এটা তাহলে তোমাকে দিতে হবে। না, আমি দিব না। তাহলে এখন আমার সাথে চলো। কোথায়? বিয়ে করতে। আমার বিয়ে করার বয়স হয়নি। বলতে যা দেরি, এক চর মারলেন কেন? আরেক চর? এত চর মারছেন কেন? যখন আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি তখন তোমার সমস্যা হচ্ছে। তোমার মতো একটা পিচ্চি ছেলেকে আমি বিয়ে করছি।
ঠিক আছে, আমি আমার মামাতো ভাইকেই বিয়ে করছি, তুমি থাকো এখানে। আমি আরিয়ার হাত ধরে ফেলেছি। ওই ব্যাটার সাথে বিয়ে করতে দিলে তো করবেন। কে করতে দিবে না শুনি? আমি করতে দিব না। তুমি তো আমাকে বিয়ে করবে না। কে বলছে করব না? এখনই করব। আরিয়াকে কোলে তুলে নিয়ে রুম থেকে বাহির হয়ে যাচ্ছি। এই কি করছো? সবাই কি ভাববে? যার যা ভালো লাগে ভাবুক। আমার লজ্জা লাগছে। কাপড় দিয়ে মুখ ঢেকে নেন, তাহলে আর লজ্জা লাগবে না। আমাকে এইভাবে আরিয়াকে নিয়ে বাহিরে আসতে দেখে সবাই হা করে আছে। মনে হচ্ছে আরিয়াকে কোলে করে নিয়েই তাদের মুখের মধ্যে ঢুকে যায়। আমি যেভাবেই আরিয়াকে নিয়ে আসি না কেন, তাদের অবাক হবার কি আছে? আরিয়াকে বাহিরে নামিয়ে দিলাম, তার মা তাকে নিয়ে গেল। আমি আমার জায়গাতে চলে এলাম। কাজী সাহেব তার কাজ আরম্ভ করলো। যখন কাজী সাহেব কবুল বলতে লাগলো, তখন দুনিয়ার সব কথা মাথার মধ্যে ঘুরছে। সাগর, তোর স্বাধীন জীবন শেষ। আজ থেকে বাহিরে বেশি ঘুরতে পারবি না, কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, কাউকে ভালো লাগতে পারবি না। কোথায় কি করছিস সব কৈফিয়ত দিতে হবে। যেখানে যাবি সেখানেই বউকে বগল দাবা করে নিয়ে যেতে হবে। আর তুই বেশি তেড়িবেড়ি করলে তোকে গরুর ইঞ্জেকশন দিবে, তোর জীবন তামা তামা হয়ে যাবে। বিয়ে শাদি করে যে অকালে মরে সে। এসব কথা মাথার মধ্যে ঘুরছে। বিয়ে যদি না করতে চাই তাহলে 3-4টে ইঞ্জেকশন একবারে দিবে। ইঞ্জেকশন খাওয়ার থেকে বিয়ে করাই ভালো। তাই কবুলটা বলে দিলাম। অন্য বিয়েতে মেয়ে মানুষ দেরি করে বলে, বাট আমার বিয়েতে আমি দেরি করে বলেছি। আরিয়া তো 4G স্পিডে কবুল বলছে। আমি এখন থেকে ডাবল। আমি আমার বন্ধুদের ফোন দিয়ে কান্না শুরু করলাম। কিরে সাগর, কান্না করছিস কেন? দোস্ত, চাকরিটা চলে গেল তাই। চাকরি? কিসের চাকরি? কি করে গেল? ওই যে সিঙ্গেল গ্রুপের সভাপতি ছিলাম, সেটার নাই রে। নাই কেন? বিয়ে করছি। কাকে? আরিয়াকে। একবারও বললি না? মিথ্যা কথা কেন বলিস? কই মিথ্যা বললাম? মাত্রই তো বললাম বিয়ে করছি, আর বলছিস বলিনি। বিয়ের আগে কেন বলিসনি? বিয়ের আগে আমার বিয়ে, আমিও জানতাম না। তাহলে যখন জানলি? বিয়ের পরে। ফাজলাম করিস? না না, তুই রাখ। এখন বউয়ের সাথে রোম্যান্স করতে হবে বলেই ফোন কেটে দিয়েছি। তারপর আরিয়াকে তার বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আসার সময় আরিয়ার সাথে একটাও কথা হয়নি। বাড়িতে এসে আমার রুমে ঢুকতে যাব, কিন্তু দরজা খুলছে না। বাহির থেকে লক করা ছিল, সেটা খুললাম, বাট দরজা খুলছে না। ভেতর থেকে লক হয়েছে মনে হয়, কিন্তু ভিতর থেকে লক হলো কি করে? ভূত টুত ঢুকেনি তো? প্রথম দিনেই আমার রুমে ভূত। এখন কি হবে আমার? আরিয়া পাশে দাঁড়িয়ে, না পারছি পালাতে। বউ না হলে কখন পালাতাম। বউ বলে ভূতের কাছে রেখে পালাচ্ছি না, আবার থাকতেও পারছি না ভয়ে। কি করি এখন? ঘরের মধ্যে ঘুটঘাট শব্দ হচ্ছে, কেমন অল্প হাসি শব্দ পাচ্ছি। আজকে আর রক্ষা নাই। গল্পে পড়েছি রাজকুমারীদের ভূতেরা ভালোবাসতো, আর তাদেরকে যারা মারতে পারত তারা রাজকুমারীদের বিয়ে করত। আমি তো বিয়ের আগে কাউকে মারিনি, তাহলে কি বিয়ের পরে ভূত এসে হাজির হলো? এখন কি করি? পালাবো? পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় দরজা খুলে গেল। দরজা খোলা দেখে আমি আরিয়ার কোলে উঠে গেছি। দেখি আমার বন্ধুরা বের হচ্ছে রুম থেকে। তোরা আমার রুমে কি করছিলি? তোর বিয়ে আর আমরা আসবো না? বল, এটা হয়? তোরা সত্যি আমার বন্ধু তো? কেন, কি মনে হচ্ছে? ভূত মনে হচ্ছে? আমরা জীবন্ত মানুষ। তুই ভাবের কোল থেকে নাম। বেচারি হাঁপিয়ে গেছে, এই চিকন শরীর নিয়ে তোকে ধরে আসে। আমি বউয়ের কোলে আছি না, আমার কোলে। তোর কোলে থাকলে আমি এই পার কেন? তাকিয়ে দেখ কোথায় আছিস। তাকিয়ে দেখি আরিয়া আমার দিকে তাকিয়ে আছে আর রাগে ফুঁসতেছে। আমি আরিয়ার কোল থেকে নেমে তাকে নিয়ে ঘরে গেলাম। দেখি পুরা ঘর সাজানো। এই ঘর আবার কে সাজালো? আমরা সাজিয়েছি। আমার বন্ধুদের কথা শুনে পিছে তাকাই। আমার বিয়ের কথা তোদের কে বলছে? তোর মা। আর আমরা এসে ঘর সাজানোতে ব্যস্ত ছিলাম, তাই তোর বিয়েতে যেতে পারিনি। আর আমাকে বললি কেন তোদের বলিনি? বলে তাদের তাড়ানি দিছি, আর ওরা পালিয়েছে। বিয়ে বাড়ির সব কাজ সম্পন্ন। এখন ঘুমানোর সময়। আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খেয়ে রুমে গেলাম। দেখি আরিয়া মাথায় ঘোমটা দিয়ে বেডে বসে আছে। আমার বুকটা কাঁপতেছে। বিয়ে তো জীবনের প্রথম করছে, আবার সিনিয়র মেয়েকে
আজ থেকে আমার একার বেডরুম আরেকটা মেয়ের সাথে শেয়ার করতে হবে। আমি আরিয়ার পাশে গিয়ে দুরু দুরু বুকে নিয়ে বসেছি। অনেকক্ষণ কোনো কথা বলিনি, চুপচাপ ছিলাম দুজনে। কারো মুখে কোনো কথা নাই। প্রথম বিয়ে, তাও সিনিয়র মেয়েকে করলে এমনই হয়। আপনার ঘুমটা একটু সরান। কোনো কথা নাই। কি হলো, কিছু বলছেন না যে? তোমার বউয়ের ঘুমটা তুমি সরাবে না, আমি কেন সরাতে যাব? বউয়ের ঘুমটা স্বামী সরায়? তো অন্য করে সরায় নাকি? আমি এর আগে বিয়ে করিনি তো, তাই জানি না। আমি কি আগে বিয়ে করছি? জানা মতে না। তাহলে আমি কি করে জানলাম? আপনি মনে হয় বিয়ে করছিলেন আগে। আরিয়া ঘুমটা ফেলে আমার দিকে রাগে কটমট করছে, আর একটা ইনজেকশন বের করেছে। এটা আবার এখানে কেন? তোমার মতো ফাজিলকে ঠিক করার যন্ত্র এটা। আমি কি করছি? আমি আগে বিয়ে করছি, এটা কে বলছে? আমি বলেছি। তাহলে ইঞ্জেকশন কাকে দিব? আপনাকে দেন। শুনেছি বউ কষ্ট পেলে স্বামীকে লাগে, আর স্বামী কষ্ট পেলে বউকে লাগে। আল্লাহ গো, আমি আমি কাকে বিয়ে করেছি গো? কাকে আবার? সাগরকে। তোর একদিন কি আমার একদিন? বলেই আরিয়া আমাকে বিছানায় ফেলে দিয়েছে, আর আমার উপর ইনজেকশন নিয়ে বসে আছে। আরে আরে, কি করছেন এটা? তোর ফাজলামও দূর করব। সি সি সি, জামাইকে তুই বলছে? তোর জামাইয়ের গুষ্টি বেচি। তুই আর ফাজলামো করবি না। তুই আর ফাজলামো করবি বল? করলে কি হবে? এই গরুকে দেওয়া ইঞ্জেকশনটা এখন তোকে দিব। না না, এটা করবেন না, আমার ভয় লাগে। তাহলে বল, আর ফাজলামি করবি? আর করব না ফাইজলামু। আমার সামনে কান ধরে উদ্বস কর। পারবো না। দিব ইঞ্জেকশন? না না, করছি। শালা বিয়েটাই করা ভুল হয়েছে। বাসরাতে কোথায় রোম্যান্স করব? না, কান ধরে উঠবস করাচ্ছে। 30 বার করার পর আরিয়া থামতে বলল। থামো, এখানে এসো। কি? আমার ক্ষুধা লাগছে, খাবার নিয়ে এসো। রাতে খাননি? না, সেদিকে কি কারো খেয়াল আছে? আমার কাছে। আপনি বসেন, আমি নিয়ে আসছি। এরপর আরিয়ার জন্য খাবার নিয়ে আসলাম। রুমে ঢুকে দেখি কেউ নাই, ফাঁকা ঘর। আমার বউটা আবার পালায়নি তো? কী সব ভাবছে আজে বাজে। আরিয়া বাথরুম থেকে বের হলো কাপড় চেঞ্জ করে। বিছানাতে বসে অর্ডার শুরু। এখন খাইয়ে দাও। আমি আগে পিছে তাকাচ্ছি। আগে পিছে কি দেখো? দেখতেছি কাকে খাইয়ে দিতে বললেন? তোমাকে বলেছি। আমি জীবনে কাউকে খাইয়ে দেইনি। তো কি হয়েছে, এখন আমাকে দিবে? তারপর আরিয়াকে খাইয়ে দিতে লাগলাম। বিয়ের প্রথম দিনেই এত কিছু করছে, বাকি জীবনে কি করবে তার ঠিক নাই। আরিয়াকে খাওয়ানো শেষ করে বাথরুমে গিয়ে আমিও কাপড় চেঞ্জ করে আসলাম। দেখি আরিয়া বসে আছে। আমাকে দেখেই বলল, এখানে বসো। আমি গিয়ে আরিয়ার পাশে গিয়ে বসলাম। আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে, আর আপনি করে নয়। ঠিক আছে, তুমি করে বলবো। কোনো মেয়ের দিকে তাকাবে না, কারোর সাথে ফাজলামো করবে না, আর যত মেয়ে বন্ধু আছে সব বাতিল। এত কিছু আজ থেকেই? আজ থেকে মানে এখন থেকে। ঠিক আছে, আমার সিনিয়র বউ যখন বলেছে তখন রাখতেই হবে। এই তো গুড জামাই। এত কিছু শুনবো, তার বদলে আমি কি পাবো? কি পাবে? এই নাও, প্রতিদিন পাবে তাহলে। বলেই আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর মাথা দিয়ে আছে। আজ থেকে তুমি আমার সম্পত্তি, সো তার দেখভাল আমাকেই করতে হবে। বলেই আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে দিছে। আরও জানার জন্য বসে আছেন নাকি? কারেন্ট অফ হয়ে গেছে, সংযোগ বিচ্ছিন্ন।